দেখ, আজকে যে চ্যাপ্টার স্টার্ট করবো চ্যাপ্টার নাম হচ্ছে লেবার। ঠিক আছে, চ্যাপ্টার নাম হচ্ছে লেবার। ঠিক আছে, এই যে চ্যাপ্টার স্টার্ট করবো চ্যাপ্টার নাম হচ্ছে লেবার। তো চ লেবারটা করি। লেবার চ্যাপ্টার থেকে বলেইছি আগে বহু নাম্বার আসবে, বহু নাম্বার আসবে লেবার থেকে, মোটামুটি 20 থেকে 25 নাম্বার ধরে রাখি আমরা। আর থিওরি আসবে লেবার থেকে, কিন্তু ভালো থিওরি আসবে পরীক্ষায় লেবার থেকে, ম্যাক্সিমাম থিওরি লেবার থেকে পাবি। ঠিক আছে, তো তো দেখ, লেবার চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছি। আমরা যে আগে পড়েছিলাম, এখানে ছোট করে লিখে দিচ্ছি, এলিমেন্ট অফ কস্ট। এলিমেন্টের দিক থেকে, এলিমেন্টের দিক থেকে আমরা কস্টকে কবে ভাগ করি? 3 ভাগে ভাগ করি, 3টে ভাগ আছে, শিখেছিলাম না? একটা ছিল কি বল, ম্যাটেরিয়াল, মনে পড়ছে তো? কস্ট শিট করেছিলাম। এলিমেন্টের দিক থেকে কস্টকে কবে ভাগ করি, কি বলেছিলাম? 3 ভাগে। কি কি বল? ম্যাটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস। ঠিক, ম্যাটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস। তাহলে তাহলে বলতে পারি না, কস্টের কস্টের যে ইম্পর্টেন্ট এলিমেন্ট, 3টে ইম্পর্টেন্ট এলিমেন্ট, একটা ম্যাটেরিয়াল, লেবার, কস্ট। তার মানে আজকে আমরা সেই লেবার নিয়ে ডিসকাশন করবো। তাহলে বলতে পারি লেবারটা কি? একটা হচ্ছে এলিমেন্ট অফ কস্ট। কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, কোনো একটা প্রোডাক্ট তৈরি করবো, সেই প্রোডাক্ট তৈরি করতে আমার কি, যেমন ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল পাশাপাশি কি লাগবে? লেবারটাও লাগবে। তো তাহলে লেবারটাকে কি বলতে পারি? তো কস্টের ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এবং এই এলিমেন্ট ছাড়া তোর কখনো কস্ট কখনো কমপ্লিটই হবে না। ঠিক আছে, তো মানে কস্টটা কমপ্লিট হবে না, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাইলে তুমি লেবার ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি হতে পারে না। ঠিক আছে, তো তো চ আর একটা কথা বলে দিই, যেমন আমি তো ম্যাটেরিয়াল আর এক্সপেন্স নিয়ে আজকে ডিসকাউন্ট করছি না, এগুলো আমরা আগে করেছি। ম্যাটেরিয়াল, লেবারটা নিয়ে ডিসকাউন্ট করছি। লেবার ক রকমের হয়? লেবার লেবার ক রকমের হয়? দেখ, লেবার লেবার 2 রকমের হয়, একটা ডাইরেক্ট লেবার হয়, একটা ডাইরেক্ট হয় আর একটা ইনডাইরেক্ট হয়। ডাইরেক্ট কাকে বলে? যারা সরাসরি প্রোডাকশন করে। আজকে আমার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে এই পেন তৈরি হয়, তাহলে এই পেনটা যে তৈরি করতে এসছে তাকে ডাইরেক্ট লেবার। কিন্তু কি বললাম, যারা সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকে, ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে কিন্তু সিকিউরিটি গার্ড আছে, সুপারভাইজার আছে, ওদেরকেও পেমেন্ট করতে হয়, ওদেরকে দেওয়া হয় ইনডাইরেক্ট লেবার। ঠিক আছে, তো তার মানে কি বললাম, যারা সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা দিই ডাইরেক্ট লেবার, আর যারা প্রোডাকশন করে না, আদার্স কাজের সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে আমরা দিই ইনডাইরেক্ট লেবার। আচ্ছা দেখ, এবার পড়ি আমরা থিওরি গুলো। নেক্সট পড়ছি, হোয়াট ইজ লেবার কস্ট। লেবার কস্ট কাকে বলে? দেখ, অলরেডি বললাম লেবার কস্ট, এটাই বললাম লেবার কস্ট, ওটাই একটু ডিসকাশন করছি, লেবার কস্ট কাকে বলে। বলছে কি, দেখ, যাদের ইংলিশ বুঝতে অসুবিধা, বাংলাটাও আমি লিখেছি, এই অ্যান্সার নিচে বাংলায় লেখা আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটাই ট্রান্সলেট করে দিয়েছি। লেবার কস্ট রেফার্স টু দ্য অ্যামাউন্ট পেড অর পেবেল টু ওয়ার্কার। এই টাকাটা কাদের দিই আমরা? লেবার কস্টের টাকাটা কাদের দিই? যার ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কোনো গুডস বা কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে, তাদেরকে কি দিতে হয়? তাদেরকে পেমেন্ট করতে হয়, পেমেন্টটাকেই বলা হয় লেবার। ধর আমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে এই পেনগুলো তৈরি হয়, মানে স্মার্ট বোর্ডের এই পেনগুলো তৈরি হয়। এই পেনগুলো যারা তৈরি করছে তাদেরকে আমরা কি দিই? যে সমস্ত ওয়ার্কাররা এই পেনগুলো তৈরি করে তাদের কি দিই? লেবার। লেবার লেবার বা ওয়েজেস দিই। লেবার কস্ট কি? একটা রেফার টু দ্য অ্যামাউন্ট পেড অর পেবেল, অ্যামাউন্ট পে করছি বা পে করব কাদের? ওয়ার্কারকে, অ্যান্ড এমপ্লয়ি ফর দ্য সার্ভিসেস রেন্ডার্ড বাই দেম, তারা যে সার্ভিস দেবে কোথায়? ইন দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস। গুডস আর সার্ভিস প্রডিউস করতে গিয়ে ওরা যে সার্ভিসটা দেবে, ঠিক আছে, ওদেরকে পেমেন্ট করতে হবে, এটাই হচ্ছে লেবার। ডেফিনেশনটা কি বলেছে এখানে? বলছে লেবার কস্ট ইজ দ্য রেমুনারেশন। লেবার কস্ট কিছুই না, একটা রেমুনারেশন। ঠিক আছে, যেটা কাদেরকে দিই? যেটা আমরা এমপ্লয়ীদের পেমেন্ট করি। ঠিক আছে, এবং এই লেবার কস্টের ফর্মে কি কি আসে? ওয়েজেস আসতে পারে, স্যালারি আসতে পারে, বোনাস আসতে পারে, অ্যালাউন্সেস আসতে পারে, ইনসেন্টিভ আসতে পারে, আদার বেনিফিট আসতে পারে, এন্ড দেয়ার কন্ট্রিবিউশন টু বিজনেস। ঠিক আছে, তো তার মানে আমাদের ব্যবসায় লেবার বা ওয়ার্কাররা যে এফোর্ট দেবে, যে কাজটা করবে, তাদের বলতে ওদের কিছু পেমেন্ট করতে হবে। ওদের কি পেমেন্ট করি? রেমুনারেশন। রেমুনারেশন কি কি পড়ে? স্যালারি পড়ে, দেখেন স্যালারি পড়ে, ওয়েজেস পড়ে, বোনাস পড়ে, বোনাস তো নাম শুনেইছিস তোরা, বোনাস, অ্যালাউন্সেস, বিভিন্ন রকমের অ্যালাউন্সেস পড়ে, ইনসেন্টিভ, ওটাও এক ধরনের বোনাসের মধ্যে পড়ে। ঠিক আছে, তো তারপর আরো অন্যান্য রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়। এবার বলছে লেবার কস্টের মধ্যে কি কি জিনিস থাকে। দেখ, কি কি জিনিস আছে? বেসিক ওয়েজেস এন্ড স্যালারি থাকে। ঠিক আছে, ওভার টাইম। আচ্ছা, ওভার টাইম, তোরা তো যারা কস্টিং পড়েছিলি ক্লাস 12-এ, ওভার টাইম বলে একটা কথা শুনেছিলি। ওভার টাইম জানিস তো? ধর প্রতিদিনে তোর কাজ করতে হয় ফ্যাক্টরিতে, তুই 9 ঘন্টার বেশি কাজ করিস, তখন তোকে ওভার টাইম দেবে। বুঝলি কি বললাম? একটা নির্দিষ্ট তো কাজ থাকে, যে 9 ঘন্টার বেশি যদি কাজ করিস তখন তোকে ওভার টাইম দেবে কোম্পানি থেকে। ঠিক আছে, এবার কেন ওভার টাইম দেওয়া হয়, ওভার টাইম দিলে কি হয়? দেখ, এখন ধর পুজোর সময় ওয়ার্কারদের দিয়ে ওভার টাইম করায়, ধর ওদের 9 ঘন্টা কাজ, ওদেরকে 12-13 ঘন্টা কাজ করায়। ঠিক আছে, তো এর জন্য ওদের এক্সট্রা পেমেন্ট করে। নর্মাল আওয়ারে যদি ওদের 1 ঘন্টায় যদি 10 টাকা পেমেন্ট করে, সাপোজ
ওই সময় 10-এর জায়গায় 15 টাকা দেবে 1 ঘন্টার বেশি। বুঝতে পারলি? তোকে ধর কাজের টাইম ধর সকাল 10টা থেকে সকাল 10টা থেকে ডিউটি, এবার 10টা থেকে আমি সাপোজ মানলাম 10টা থেকে 5টা অব্দি নর্মাল আওয়ার্স, তারপর 5টার পর যদি 6টা, মানে আরো 1 ঘন্টা যদি কাজ করিস, তোকে আগে যে রেট দিতে এখন তার চেয়ে ডবল রেট দেবে। সেটা বলবে পলিসি কি থাকে সেই কোম্পানি সেটা। তো এখানে বলছে ওভারটাইম ওয়েজেস, বোনাস এন্ড ইনসেনটিভ, ডিএ, ডিআরনেস অ্যালাউন্সেস। ডি এর নাম শুনেছিস তোরা? তোরা যারা ট্যাক্স করেছিস জানিস ডিএ। ডি এর নাম শুনেছিস? তুই শুনেছিস ডি এর নাম? ডি এর নাম শুনে ডিআরনেস অ্যালাউন্সেস নাম শুনেছিস? শুনিস? স্বাভাবিক, তুই তো অন্য বোর্ড থেকে এসে ডি এর নাম শুনিসই। তুই শুনি ডিআরনেস অ্যালাউন্সেস? দেখ ডিআরনেস অ্যালাউন্সেস জিনিসটা কি, যারা চাকরি করে তোরাও এখানে প্রত্যেকে আছে, শুনেছিস সবাই, কিন্তু আমি ডি এর মানে জিজ্ঞাসা করলে বলতে পারবি না, মানে বলতে পারবি না। বলতে পারবি ডিআরনেস অ্যালাউন্স জিনিসটা কি? বল ডিআরনেস অ্যালাউন্স জিনিসটা কি? বলি স্যার বাংলা মানে বলি ডিআরনেস অ্যালাউন্স মহার্ঘ ভাতা। না, ব্যাপারটা সেরকম নয়। জিনিসটা কি? কি তো সমস্যা কোথায়? ঠিক আছে, ও থাক, হোক না। ডিআরনেস অ্যালাউন্সের জিনিসটা কি? ডিআরনেস অ্যালাউন্সের জিনিসটা কি? ধর কেউ ধর চাকরিতে ঢুকেছে, ওর মায়না ধর প্রতি মাসে 30,000 টাকা করে ফিক্সড, ঠিক আছে? তো এবার সরকার বা কোম্পানি থেকে কেন দিয়ে দেয়? জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে, মায়না তো 30ই রেখে গেল, তো জিনিসের দাম যদি বাড়ে তাহলে ওরা কি করে করবে? ওরা কি করে জিনিসপত্র কিনবে? আমার কথাটা বুঝতে পারলি? আজ থেকে 10 বছর আগে একটা জায়গায় চাকরি ঢুকেছে 30,000 টাকায়, ঠিক আছে? তো এখন মাইনা তো 30ই আছে, জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে গেছে, তুই কি করে কিনবি? তুই কিনতে পারবি না, তো জিনিসপত্র কিনতে পারবি না। এইটার জন্যই, অর্থাৎ এই যে ইনফ্লেশন, জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে, এর জন্য তোকে দিয়ে দেওয়া হয়, কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো কোম্পানি বা সরকার থেকে দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে একটা স্যালারিরই অংশ, পার্ট। আজকে ধর সাপোজ বলছি, আজকে ধর যে আমরা পড়াচ্ছি, জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা হয়তো টাইম টু টাইম এখন মাইনা বাড়াতে পারবো, ঠিক আছে? তো কিন্তু যারা চাকরি করে তারা কি করবে? যারা ব্যবসা বাণিজ্য করছে, জিনিসের দাম বাড়ছে, ওরা প্রোডাক্টের দাম বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? তো কিন্তু যারা চাকরি করে তারা কি করে করবে? তো ওদের জন্য, এইটার জন্য ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য দিয়ে দেওয়া হয়। নেক্সট কি বলেছে দেখ, বলছে কি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু পিএফ অ্যান্ড ইএসআই। পিএফ এর নাম শুনেছিস তো তোরা? পিএফ এর ফুল ফর্ম শুনেছিস তো? পিএফ তো জানি, প্রভিডেন্ট ফান্ড। আর ইএসআই মানে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। কোম্পানিতে, ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে না, ওদের পিএফ এর ব্যবস্থা করে দেয় কোম্পানি থেকে। ইএসআই মানে কি বলতো? ওদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেয় কোম্পানি থেকে। তো এই সুবিধাগুলো থাকে। লিভ স্যালারি মানে, লিভ মানে জানিস? লিভ মানে কি? ছুটি। লিভ মানে ছুটি, আর স্যালারি মানে বেতন। মানে ধর তোর কোম্পানিতে, আমি সাপোজ একটা উদাহরণ বলি, ধর 30 দিনের মধ্যে না, সাপোজ ধর 30 দিনের মধ্যে ধর তোর সাপোজ 6টা ছুটি, তোকে 6টা ছুটি দেবে। ওই 6টা ছুটি দেবে, যা বলে 6টা ছুটি তুই নিলি না, রোববার ছাড়া এমনি আরো এক্সট্রা 6টা ছুটি আছে, ঠিক আছে? তো ওই 6টা ছুটি যদি তুই না নিস, তাহলে 6টা দিন যদি কাজ করিস, তোকে কোম্পানি থেকে টাকা দেবে। বুঝতে পারলি কি বললাম? দেখ 30 দিনের মধ্যে 4টে রোববার থাকে, ওটা বাদ দে, 4টে রোববার বাদ দে, তাহলে তো আরো তো 26 দিন পড়লো। এবার 26 দিনের মধ্যে না, যে কোম্পানি থেকে তোকে 6টা ছুটি দেয়, যে 6টা ছুটি যদি নিস, কোম্পানি থেকে তোকে টাকা কাটবে না। তার মানে ওই 6টা ছুটি, এবার ওই 6টা ছুটি যদি কাজ করে দিস, তার 6টা ছুটি মাইনা পেয়ে, এটা লিভ স্যালারি আসবে। তুই পরের সেমিস্টারে এগুলো ডিটেলসে পাবি, লিভ স্যালারি, ট্যাক্স স্টেটমেন্ট, ঠিক আছে? তারপর আদার এমপ্লয় বেনিফিট, অন্যান্য রকমের বেনিফিট পাওয়া যায়। একটা উদাহরণ থেকে একটা অঙ্ক তুলে দিয়েছি, যাতে তুই বুঝতে পারবি। দেখ একটা ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার 15,000 টাকা বেসিক পেয়েছে, ওভার টাইম পেয়েছে 2,000 টাকা, আর বোনাস পেয়ে 1,000 টাকা। টোটাল কত টাকা পেলো? 15,000 টাকা, 2,000 টাকা, 17,000 টাকা, আর 1,000 টাকা, 18,000 টাকা পেয়ে গেল, হয়ে গেল। এই যারা বাংলায় পড়বি একটু দেখে নিস, বাংলা আমি পড়তে পারছি না, বাংলাটা একটু দেখে নিস, যারা বাংলায় পড়বি, লেখা আছে যেটা বললাম, এটাকে বাংলায় লেখা আছে, ঠিক আছে? এইগুলো বাংলা সব, মানে পিডিএফটা বড় হয়েছে কেন, ইংলিশটাকে বাংলায় করে দিচ্ছি, ঠিক আছে? তো তো এগুলো দেখে নিস, যার দরকার হবে। এবার ক্লাসিফিকেশন লেবার কস্ট, কিছুক্ষণ আগেই শুরুতে বললাম, বল লেবারকে কবে ভাগ করা যায়? লেবার কস্টকে ক রকমের হয়, কি বলেছিলাম বল? লেবার কস্ট ক রকমের বলেছিলাম? হ্যাঁ, 3 রকমের। লেবার কস্ট 2 রকমের, একটা ডাইরেক্ট বলেছিলাম, একটা ইনডাইরেক্ট বলেছিলাম। এই দেখ লিখেছি, একটা ডাইরেক্ট লেবার কস্ট, একটা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট কাকে বলে? আগেই বলেছি, যারা সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। ডাইরেক্ট লেবার রেফার্স টু দা ওয়েজেস পেড টু দা ওয়ার্কার, ঠিক আছে? ডাইরেক্ট লেবার কস্ট জিনিসটা কি? কিছুই না, ওয়েজেস পে করব, কাকে পে করব? ওয়ার্কারকে। ওয়েজেস পে করব ওয়ার্কারকে, হু আর ডাইরেক্টলি এঙ্গেজ ইন দা প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস, যে কিনা সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে? প্রোডাকশনের সঙ্গে যুক্ত, তাকে যে ওয়েজেসটা দিই, তাকে বলা হয় ডাইরেক্ট। আজকে ধর তোর নিজস্ব একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ধর কি হয়, তৈরি হয় ধর গেঞ্জিদের টি শার্ট তৈরি হয়। এবার টি শার্ট তো তুই তৈরি করতে পারিস না, তুই তো ধর টি শার্ট তৈরি করতে যে সমস্ত ম্যাটেরিয়াল লাগে সেগুলো এনে দিবি, তৈরি করতে কোনো না কোনো লেবার, ওকে যে পেমেন্ট করি ওটাকেই বলে ডাইরেক্ট লেবার, ঠিক আছে? ওটাকেই বলে ডাইরেক্ট লেবার।
বলছে and whose cost can be directly identified with a specified product or job। ঠিকই তো, ঠিকই বলেছে। এবার এর উদাহরণ কি, ডাইরেক্ট লেবার কস্টে কিছু উদাহরণ দিয়েছি দেখ। মেশিন অপারেটর, একটা ফ্যাক্টরিতে যে মেশিন চালায়, মেশিন যে অপারেট করে তাকে যে ওয়েজেস দেওয়া হয় তাকে বলে ডাইরেক্ট ওয়েজেস, নাম্বার 1। নাম্বার 2, কার্পেন্টার, ওকেও যে আমরা ওয়েজেসের টাকাটা দিই ওটাও কিন্তু ডাইরেক্ট লেবারের মধ্যে পড়ে। টেলর তো বুঝতেই পারছিস, আজকে তুই যে টি শার্টটা পরে আছিস কোন না কোন টেলর তো তৈরি করেছে, তাহলে তাকে তো পেমেন্ট করতে হয়েছে কিছু, তাহলে এটা কিসের টাকা? এটাও কিন্তু ডাইরেক্ট লেবার। তাহলে এগুলো সব পড়ে। অ্যাসেম্বলি লাইন ওয়ার্কস, ঠিক আছে, অ্যাসেম্বলি যে কাজগুলো করা হয় না সেখানেও যে কাজগুলো হয় সেটাও কিন্তু ডাইরেক্টের মধ্যে পড়ে, ডাইরেক্ট লেবার কস্ট। আমি পুরো বেসিক থেকে আর কি বলছি, একদম বেসিকটা ক্লিয়ার করে, থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করছি। অঙ্ক খুব জলের মতন সোজা করে দেবো অঙ্ক। ইনডাইরেক্ট লেবার কস্ট কি বলেছে? বলছে কি ইনডাইরেক্ট লেবার রেফার্স টু দা ওয়েজেস পেড টু এমপ্লয়ি। তাহলে ইনডাইরেক্ট লেবার তোকে কিছুক্ষণ আগে বলেছে, উদাহরণগুলো পড়ে নে। ইনডাইরেক্ট লেবার কাকে বলে? যারা সরাসরি প্রোডাকশন করে না কিন্তু প্রোডাকশন করতে সাহায্য করে, ওরা ছাড়া প্রোডাকশন হবে না। যেমন ফ্যাক্টরি সুপারভাইজার, ও কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি করছে না, কিন্তু ওটা ফ্যাক্টরিতে কে কেমন কাজ করে এগুলো সুপারভাইজ করছে, এটা কিন্তু ইনডাইরেক্ট হতে পারে। স্টোর কিপার, গোডাউনে যে মালপত্র দেখাশোনা করবে, ঠিক আছে, ওকেও পেমেন্ট করতে হবে, ও পাবে ইনডাইরেক্ট। সিকিউরিটি গার্ড, ও কি কোনো প্রোডাক্ট তৈরি করছে না, তাহলে এটাও ইনডাইরেক্টের মধ্যে পড়ছে। মেইনটেনেন্স স্টাফদের মেইনটেনেন্স করছে, এগুলো সব ইনডাইরেক্টের মধ্যে পড়ছে। কি বলেছে? ইনডাইরেক্ট লেবার রেফার্স টু দা ওয়েজেস পেড টু এমপ্লয়িকে ওয়েজেস দেবো হু অ্যাসিস্ট প্রোডাকশন প্রসেসকে অ্যাসিস্ট করে, সাহায্য করছে, বাট আর নট ডাইরেক্টলি ইনভলভ, ঠিক আছে, ইন ম্যানুফ্যাকচারিং স্পেসিফিক প্রোডাক্ট, ঠিক আছে, যে ডাইরেক্টলি ইনভলভ থাকে না প্রোডাক্টটা তৈরি করার জন্য। এবার বলছে প্রোডাক্টিভ লেবার কস্ট, একই জিনিস না পড়লেও চলে যায়, দুটো একবার দেখে নে। প্রোডাক্টিভ লেবার কস্ট কাকে বলে? লেবার দ্যাট ডাইরেক্টলি কন্ট্রিবিউট টু প্রোডাকশন, যে কিনা ডাইরেক্টলি প্রোডাকশনে কন্ট্রিবিউট করে এবং এর ফলে প্রোডাক্টের ভ্যালুটা বেড়ে যায়, এটা হচ্ছে প্রোডাক্টিভ লেবার কস্ট। প্রোডাকশন ওয়ার্কার্স, স্কিলড ক্রাফটম্যান, ঠিক আছে। আনপ্রোডাক্টিভ লেবার কস্ট কি? লেবার দ্যাট ডাজ নট ডাইরেক্টলি কন্ট্রিবিউট টু প্রোডাকশন ডাইরেক্টলি কন্ট্রিবিউট করে না, বাট ইজ নেসেসারি ফর বিজনেস অপারেশন, বিজনেসকে অপারেট করতে গেলে এটার প্রয়োজন, এটা হচ্ছে আনপ্রোডাক্টিভ লেবার কস্ট। উদাহরণ কি বলছে? অফিস স্টাফ, ওয়াচম্যান, ক্লিনার্স। ফিক্সড লেবার কস্ট কাকে বলে? লেবার কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট ইরেসপেক্টিভ অফ দ্য লেভেল অফ প্রোডাকশন লেভেল বাড়ুক বা কমুক, এটা সবসময় ফিক্স থাকবে, এটাকে বলে ফিক্সড লেবার কস্ট। যেমন এর এক্সাম্পল কি বলেছে? স্যালারি অফ ম্যানেজার, অ্যাডমিশন স্টাফ স্যালারি। ভেরিয়েবল লেবার কস্ট, ভেরিয়েবল লেবার কস্ট আমি পড়বো এরপরে ভেরিয়েবল লেবার কস্টটা সুন্দরভাবে পড়বো। আচ্ছা, ভেরিয়েবল লেবার কস্ট কি কাকে বলে? ভেরিয়েবল লেবার কস্ট কাকে বলে? এটা অবশ্যই প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। প্রোডাকশন যত আস্তে আস্তে বাড়বে খরচাটাও বাড়বে, প্রোডাকশন কমবে খরচা কমবে। এই বলেছে লেবার কস্ট দ্যাট ভ্যারি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দা ভলিউম অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। উদাহরণ কি বলছে দেখ, এটা পিস রেট ওয়েজেস, ওভারটাইম ওয়েজেস। আচ্ছা, এবার কি বলছে? লেবার কস্ট ইজ মেইনলি ক্লাসিফাইড ইনটু, বলছে লেবার কস্ট ইজ মেইনলি ক্লাসিফাইড ডাইরেক্ট লেবার কস্ট এন্ড ইনডাইরেক্ট, মানে মেইনলি। আমি তো অনেকগুলো তোকে বললাম, লেবার কস্ট কি বললাম? ধর একটা ডাইরেক্ট বললাম, একটা ইনডাইরেক্ট বললাম, একটা প্রোডাক্টিভ বললাম, একটা আনপ্রোডাক্টিভ বললাম, একটা ফিক্সড ভেরিয়েবল বললাম। এত জানার দরকার হয় না, নর্মালি আমাদের সিলেবাসে এত বলছে জানার দরকার নেই। লেবার কস্টের ক্লাস দুটো হয়, একটা ডাইরেক্ট হয়, একটা ইনডাইরেক্ট হয়, ব্যাস আর কিছু না। এইটুকু আর কিছু জানার দরকার নেই। তো বলছে লেবার কস্ট ইজ মেইনলি ক্লাসিফাইড ডাইরেক্ট লেবার কস্ট এন্ড ইনডাইরেক্ট লেবার কস্ট। ইট মে অলসো বি ক্লাসিফাইড অ্যাজ প্রোডাক্টিভ এন্ড আনপ্রোডাক্টিভ লেবার কস্ট, ফিক্সড এন্ড ভেরিয়েবল লেবার কস্ট অ্যাকর্ডিং টু ইটস নেচার এন্ড বিহেভিয়ার। নেচার আর বিহেভিয়ার, এইগুলো বাংলা লেখা যায়, এগুলো বলছি না এগুলো। তো দেখ, দেখতে দেখতে 6টা পাতা হয়ে গেল, দেখ। ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ডিটারমাইনিং লেবার কস্ট, ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর গুলো বেরিয়ে আসে লেবার কস্ট ডিটারমাইন করার সময় কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। দেখ, প্রথম পয়েন্ট স্কিল এন্ড কোয়ালিফিকেশন অফ ওয়ার্কার, ঠিক আছে। প্রথম পয়েন্ট স্কিল এন্ড কোয়ালিফিকেশন অফ ওয়ার্কার, ওয়ার্কারদের স্কিল কি আছে, ওয়ার্কারদের কোয়ালিফিকেশন কি আছে। স্কিল এন্ড ট্রেন্ড ওয়ার্কার জেনারেলি রিসিভ হাই ওয়েজেস। তুই ভাব, কোম্পানিতে যারা কাজ করে ওয়ার্কাররা কারা বেশি, কাদেরকে বেশি পেমেন্ট করবে? যে কাজ জানে না, রোজ বলতে এই ভাই কাজটা এইভাবে কর, ও রোজ ভুল করে, তাকে বেশি টাকা দেবে, সে বেশি পেমেন্ট করবে, নাকি যে ভালো কাজ জানে? কি লিখছি এগুলো?
ঠিক আছে, হ্যাঁ, তাহলে কাকে বেশি পেমেন্ট করবে? যে ঠিকঠাক কাজ জানে, যে স্কিল ঠিক আছে এবং ট্রেন্ড আছে, ঠিক আছে, তাকেই তো বেশি পেমেন্ট করবে। তাই বলছে স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন অফ ওয়ার্কার, স্কিল অ্যান্ড ট্রেন্ড ওয়ার্কার জেনারেলি রিসিভ হাই ওয়েজ, বেশি পেমেন্ট করবে। দেয়ারফর দ্য লেভেল অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন অফ ওয়ার্কার এফেক্ট লেবার কস্ট, অবশ্যই। তাই বলছে লেভেল অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন অফ ওয়ার্কার, ওয়ার্কারদের যে স্কিল লেভেলটা আর হচ্ছে কোয়ালিফিকেশন, ঠিক আছে, অবশ্যই লেবার কস্টে এফেক্ট করে। নেচার অফ ওয়ার্ক, কি ধরনের কাজ? ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লেক্স, ঠিক আছে, মানে কাজটা যদি খুব জটিল হয়, রিস্ক হয় মানে ঝুঁকি থাকে, অ্যান্ড রিকোয়ার স্পেশাল, মানে যদি তোর এক্সপার্ট লাগে, এক্সপার্ট বুঝলি, বিশেষজ্ঞ থাকে না, স্পেশাল, ও এই কাজে ও এক্সপার্ট, যদি এরকম দরকার হয় তখন লেবার কস্ট জেনারেলি কি হবে? হাই হবে। থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করে করে এগোচ্ছি, তারপর অঙ্ক করতে খুব ইজি লাগবে, অঙ্ক নিয়ে কোনো ভয় পেতে হবে না, অঙ্ক আমি শিখিয়ে দেবো, কিন্তু তোকে থিওরি জেনে রাখতে হবে, থিওরিটা জেনে রাখ, যেই থিওরি বলবো ইম্পর্টেন্ট সেটাকে মুখস্থ করবি, এগুলো নলেজের জন্য, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্কিং আওয়ার, লেবার কস্ট ডিপেন্ড অন দ্য নাম্বার অফ আওয়ার্স, লেবার কস্টটা ডিপেন্ড করে কিসের উপর? নাম্বার অফ আওয়ার্স এর উপর ডিপেন্ড করে। ওয়ার্কড বাই এমপ্লয়ি, এমপ্লয়ি কত ঘন্টা কাজ করে তার উপর তো লেবার কস্ট ডিপেন্ড করবে। তার কোনো কোম্পানিতে এমপ্লয়ি 10 ঘন্টা কাজ করলো, তার উপর তার যা পেমেন্ট হবে। এবার যদি কেউ 15 ঘন্টা কাজ করে, তাকে পেমেন্ট বেশি করতে হবে। লেবার আওয়ার্স এর উপর ডিপেন্ড করে। ওভার টাইম ওয়ার্ক রিকোয়ার অ্যাডিশনাল পেমেন্ট অ্যান্ড ইনক্রিজিং লেবার কস্ট, যদি কোম্পানি যদি ওভার টাইম দেয়, ওভার টাইম করে, ওভার টাইমের কাজের দরকার হয়, তখন তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, এর ফলে খরচা বাড়বে। ওয়েজ রেট, দ্য রেট অফ ওয়েজ ইজ ফিক্সড পার আওয়ার অর পার ইউনিট অফ ওয়ার্ক। আমি তোকে একটা কথা বলে দিই, কোম্পানিতে যে কাজ করে না ওয়ার্কাররা, দুটো জিনিসের উপর কাজ হয়। কখনো কখনো কেউ সময়ের উপর কাজ করে, সময়কে ইংরেজিতে বলে টাইম, টাইমের উপর পেমেন্ট হয়। যেমন ধর কেউ বললো 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা, তো 10 ঘন্টা পেমেন্ট করবে। এবার তখন কখনো কখনো না কোম্পানিতে না টাইমের উপর পেমেন্ট হয় না। ধর আমাদের একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে এই পেন তৈরি হয়, এই পেন, তাহলে তুমি যতগুলো পেন তৈরি করবে তার উপর পেমেন্ট, তোমার দরকার নেই তুমি সকাল 10টায় ঢুকে 10:30 পেয়ে যাও, জানার দরকার নেই, কিচ্ছু বলবে না মালিক, কিচ্ছু বলবে না। তুমি একটা পেন তৈরি করবে, পেমেন্ট নিয়ে চলে যাবে। মানে কখনো কখনো কোম্পানিতে কি হয়, একটা প্রোডাকশনের উপর, কাজের উপর পেমেন্ট হয়, কাজের উপর, আর একটা টাইমের উপর। কিছু বললাম, বুঝতে পারলি কি বললাম? কাজ মানে কাজের উপর, মানে হচ্ছে তুই কতটা প্রোডাকশন তৈরি করলি, তার ফ্যাক্টরিতে পেন তৈরি করতে হবে, তুই তো 10টা পেন তৈরি করলি, 10টা পেনের টাকা নিয়ে চলে যাবে। আবার তার কোনো ফ্যাক্টরিতে না না আমি কাজের উপর পেমেন্ট করবো, ঘন্টার উপর পেমেন্ট করবো, তুমি কতটা সময় কাজ করে তার উপর পেমেন্ট করবো। অর্থাৎ যখনই করবি, একটা টাইমের উপর পেমেন্ট হয় আর একটা কাজের উপর পেমেন্ট হয়, একটা বলে ভলিউম অফ ওয়ার্ক আর একটা বলে টাইম, টাইম স্পেন্ড। নিজে যদি বসাও হয়ে গেল ওয়েজ রেট। এবার তো কি বলছে দেখ, লেবার ল অ্যান্ড গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্টের কি কি পলিসি আছে? মিনিমাম ওয়েজ ল, দেখ কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, যে মালিক নিজের নিজের বেনিফিটের কথা ভাবলে হবে না, যে সরকারের কি নিয়ম আছে দেখতে হবে, গভর্নমেন্ট পলিসি দেখতে হবে। গভর্নমেন্ট পলিসি কি, যে মিনিমাম ওয়েজেস দিতে হবে, মিনিমাম মিনিমাম যে ওর এই কাজের জন্য ওকে এই টাকাটা ওয়েজেস দিতে হবে, এইগুলো দেখতে হবে। তার বোনাস রেগুলেশন বলেছে, প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, আদার স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট ইনফ্লুয়েন্স লেবার কস্ট, এইগুলো সমস্ত লেবার, এইগুলোর ফলে লেবার কস্ট অনেক ইনক্রিজ করে যায়। কস্ট অফ লিভিং, কি বলে যে কস্ট অফ লিভিংটা বলছে, an increase in the cost of living often leads to higher dearness allowances and other benefit, thereby increasing labor cost. কস্ট অফ লিভিং আমি কিছুক্ষণ আগে অলরেডি ডিএ সম্পর্কে বলে দিয়েছি। তো বলছে an increase the cost of living, মানে জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, তাহলে তোমার ডি এর রেটটা বাড়াতে হবে, আর এর ফলে লেবার কস্ট বেড়ে যাচ্ছে। এমপ্লয়ি ওয়েলফেয়ার বেনিফিট, এমপ্লয়ি মানে এমপ্লয়ীদের কোম্পানিতে কি কি বেনিফিট দেওয়া হয়? মেডিকেল ফেসিলিটি, হাউজিং ফেসিলিটি, তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, পেড লিভ যেটা কিছুক্ষণ আগে বললাম, অ্যান্ড আদার ওয়েলফেয়ার মেজার ফর্ম পার্ট অফ লেবার কস্ট, এগুলো সব লেবার কস্টের পার্ট। আর ভলিউম অফ প্রোডাকশন, ভেরিয়েবল লেবার কস্ট চেঞ্জ উইথ দ্য লেভেল অফ প্রোডাকশন, তা প্রোডাকশন লেভেল যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখ কি বলেছিলাম, যত তুমি প্রোডাকশন বাড়াবে ভেরিয়েবল কস্ট বাড়বে, প্রোডাকশন কমাবে ভেরিয়েবল কস্ট কমবে, এটাই বলেছে। and higher production may require more labor and increase labor cost. এবার এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসে, একটা যে টাইম স্টাডি আর একটা যে মোশন স্টাডি, একটা টাইম স্টাডি একটা মোশন স্টাডি।
টাইম স্টাডি কিছুই না, ধর কোনো একটা কাজ করতে বলেছে, কাজটা করার জন্য কতটা সময় লাগা উচিত, একটা ফিক্স করে যে এই কাজটা করতে, এই পেনটা তৈরি করতে তোমাকে 10 ঘন্টা লাগবে, এটা টাইম স্টাডি, এটা টাইম স্টাডি। ঠিক আছে, তো এখানে বলেছে দেখ টাইম স্টাডি, এটা কি বলেছে, টাইম স্টাডি ইজ আ টেকনিক, এটা হচ্ছে একটা টেকনিক অফ ওয়ার্ক মেজারমেন্ট ইউজ টু ডিটারমাইন the standard time required by a qualified worker to complete specific job under normal working condition। একটা নর্মাল ওয়ার্কিং কন্ডিশনে একটা ধর এই পেনটা তৈরি করবে, এইটা তৈরি করতে কতটা সময় লাগা উচিত, তো কোম্পানি থেকে ফিক্সড করে দেবে যে না এই পেনটা তৈরি করতে তোমাকে 15 আওয়ার্স এর মধ্যে পেনটা তৈরি করে দিতে হবে। ঠিক আছে, এটাকে বলে টাইম স্টাডি। ঠিক আছে, এটা পড়েছিলি তোরা বিজনেস স্টাডিজে পড়েছিলি ক্লাস 12 এ, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে। ঠিক আছে, তো ওখানে ছিল দেখবি টাইম স্টাডি ছিল, মোশন স্টাডি ছিল, ওইগুলো পড়েছিলি। ঠিক আছে, FW টেলর, ঠিক আছে, এগুলো সব সমস্ত ছিল। তো এখানে সেটাই বলেছে, টাইম স্টাডি সম্পর্কে না দেখলেও হবে। তো টাইম স্টাডিজে কি কি অবজেক্টিভস আছে এগুলো জাস্ট একবার থরলি রিড করে নিবি, দরকার নেই, তোদের বইতে নেই টাইম স্টাডি, বাট ইন্ট্রোডাকশন পার্ট করাচ্ছি তাই একটু বলে দিলাম। এটা যে প্রসিডিওর একবার জাস্ট রিড করে নিবি। আমরা মেইনলি অঙ্কের দিকে ঢুকবো, তো এটা অ্যাডভান্টেজ কি কি টাইম স্টাডি। মোশন স্টাডি, মোশন স্টাডি কিছুই না, এটা হচ্ছে বেস্ট মেথড, একটা কাজ করার বেস্ট মেথডটা কি ওটাকে বলে মোশন স্টাডি। ঠিক আছে, মোশন স্টাডি হচ্ছে ইজ আ সাইন্টিফিক টেকনিক, ইজ আ সাইন্টিফিক টেকনিক, ঠিক আছে, তো ইউজ টু অ্যানালাইজ দ্য মুভমেন্ট ইনভলভ, মোশন মানে বুঝতেই পারছি, মোশন মানে মুভমেন্ট, মুভমেন্ট ইনভলভ ইন পারফর্মিং আ জব, একটা জব পারফর্ম করতে গেলে। ঠিক আছে, এন্ড টু এলিমিনেট আননেসেসারি মোশন, যে মানে শুধু মানে কি হয় কোম্পানিতে বেকার টাইম নষ্ট যেন না হয়। ঠিক আছে, এবার যে এলিমিনেট করতে হবে আননেসেসারি মোশন ইন অর্ডার টু পারফর্ম দ্য ওয়ার্ক ইন দ্য ইজিয়েস্ট, কুইকেস্ট এন্ড মোর এফিশিয়েন্ট ওয়ে। এটা হচ্ছে মোশন স্টাডি। ঠিক আছে, তো মোশন স্টাডি মানে কাজটা করার বেস্ট ওয়েটা কি, বেস্ট ওয়েটা কি, এটা হচ্ছে মোশন স্টাডি। একবার অবজেক্টিভ গুলো একবার দেখে নিবি, খুব দরকার নেই, ইম্পর্টেন্ট যেগুলো থাকবে আমি অবশ্যই বলে দিচ্ছি কোন কোনগুলো ইম্পর্টেন্ট। এটা এখানে কি বললাম, এই টপিকটা হচ্ছে অবজেক্টিভস, এটা হচ্ছে তোর প্রসিডিওর। ঠিক আছে, তো অ্যাডভান্টেজ এগুলো একবার জাস্ট রিড করে নিবি, খুব একটা জরুরি নয়। এখানে জাস্ট এটা একটু দেখে নে ডিফারেন্সটা কি, টাইম স্টাডির সঙ্গে মোশন স্টাডির ডিফারেন্সটা কি আছে। টাইম স্টাডি কি বললাম, ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট আ জব, একটা কাজ কমপ্লিট করে, জবটা কমপ্লিট করতে কতটা সময় লাগবে, এটা টাইম স্টাডি। আর মোশন স্টাডিটা কি, অ্যানালাইসিস দ্য মুভমেন্ট ইনভলভ ইন পারফর্মিং জব, জবটা পারফর্ম করতে গেলে যে তোর মুভমেন্টটা কতটা ইনভলভ আছে। ঠিক আছে, এটা হচ্ছে মোশন স্টাডি। এখানে ফোকাস করা হয় কি, ফোকাস অন রিডিউসিং টাইম, এখানে ফোকাস এলিমিনেটিং আননেসেসারি মোশন। ঠিক আছে, এখানে হেল্প করে ডিটারমাইনিং স্ট্যান্ডার্ড টাইম, ডিটারমাইন করতে হেল্প করে, আর এটা হেল্প করে ডিটারমাইনিং স্ট্যান্ডার্ড মেথড, কোন মেথডটা কাজ করার বেস্ট মেথড কি, এটাই হচ্ছে মোশন স্টাডি। এই যে এটা তোদের সিলেবাসে আছে, আমি তোদের বইতে দেখেছি, বিকম সেকেন্ড সেমিস্টার টাইম কিপিং, টাইম বুকিং, এটা খুব ইম্পর্টেন্ট। কিপিং আর বুকিং এটা তোর 12 পড়ে এসেছিস, তোরা ক্লাস 12 পড়ে এসেছিস, তবু আবার এখানে এসেছিস, জাস্ট একটু পর কিপিংটা কাকে বলে, কিপিং কাকে বলে, কিপিং এখানে পড়বি, কিপিং কাকে বলে, বুকিং কাকে বলে, আইডিয়াল টাইম জিনিসটা কি, এগুলো সব ক্লাস 12 ছিল। ওই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্ট ইয়ারে খুব আসছে, হোয়াট ইজ আইডিয়াল টাইম, আইডিয়াল টাইমের রিজন গুলো কি, এটা কি করে কন্ট্রোল করা যায়, কমন থিওরি, এটা পরীক্ষায় আসছে, রিসেন্ট ইয়ারে খুব এসছে। আর এটা ক্লাস 12 যারা পড়ে এসে তারা তো পুরোটাই জানে। দেখ কি বলছে, টাইম কিপিং কি বলছে, টাইম কিপিং এর ডেফিনেশন, টাইম কিপিং ইজ দ্য প্রসেস of recording attendance of time of workers, that is the time at which worker enter and leave the factory of workplace। দেখ ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করে না, ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করতে আসে, তো ওদের না যেখানে প্রোডাকশনটা হয় ফ্যাক্টরির ভিতরে, আর যেখানে ফ্যাক্টরি থেকে যেখানে ঢোকে ফ্যাক্টরি গেট থেকে আর যেখানে কাজ হয় সেখানে যেতে ধর 10 মিনিট লাগে। ব্যাপারটা বুঝতে হবে, ধর ফ্যাক্টরি গেট একটা জায়গায় আছে, যেখানে ফ্যাক্টরি গেট আছে, ওখানে যখন ঢুকবে ওদের একটা টিপ ছাপ দিতে হয়, যারা যারা একটু অতটা পড়াশোনা জানে না তারা কি হয় টিপ ছাই দেয়, আর নাহলে কি করে সাইন করে মানে এন্ট্রি হয়ে গেলাম, ঢুকে গেলাম। তারপর ওখান থেকে যেই যাচ্ছে ও ধর 10-15 মিনিট লাগলো ফ্যাক্টরি যেখানে কাজ হবে সেখানে ঢুকতে, তাহলে এই যে ডিফারেন্স ডিস্টেন্সটা তৈরি হলো, এখানে কিন্তু কোম্পানি অনেকটা টাইম নষ্ট হয়। ঠিক আছে, কোম্পানির টাইম নষ্ট হয়, তো এটাকে আইডিয়াল টাইম বলে। বাট এখানে কি বলতে টাইম কিপিং,
টাইম কিপিং হচ্ছে একটা প্রসেস যেখানে কিনা রেকর্ড করা হয়। কি রেকর্ড করা হবে? যে কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করা হবে। অ্যাটেন্ডেন্স, দ্যাট ইজ টাইম অ্যাট হুইচ ওয়ার্কার এন্টার অ্যান্ড লিভ, কখন ঢুকছে কখন বেরোচ্ছে এটাকে রেকর্ড করা হয়। এটাই টাইম কিপিং, এটাই টাইম কিপিং। এখানে বলেছে অ্যাকর্ডিং টু কস্ট অ্যাকাউন্টিং, বলছে টাইম কিপিং ইজ দ্য সিস্টেম অফ রেকর্ডিং দ্য অ্যাটেন্ডেন্স অফ ওয়ার্কার ফর দ্য পারপাস অফ ওয়েজ ক্যালকুলেশন অ্যান্ড লেবার কস্ট কন্ট্রোল। মানে কোম্পানির ভিতরে ওয়ার্কাররা কতটা সময় থাকছে, প্রেজেন্ট থাকছে, সেটা তোকে মেনটেন করা হবে। ঠিক আছে, এটা টাইম কিপিং। এবং টাইম কিপিং বের করার না দুটো মেথড হয়, তোরা ক্লাস 12 পড়েছিলি। একটা হচ্ছে ম্যানুয়াল হয়, একটা মেকানিক্যাল হয়। একটা ম্যানুয়াল, একটা মেকানিক্যাল। ম্যানুয়াল মানে বুঝতে পারছিস কিভাবে হয় ম্যানুয়ালে? ঠিক আছে, খাতায় কলমে লেখা হবে। আর মেকানিক্যাল মানে মেশিনের মাধ্যমে, মেশিনের থ্রুতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দুটো মেথডে টাইম কিপিংটা রেকর্ড করা হয়। অবজেক্টিভ টাইম কিপিং এগুলো দেখে নিবি। টু মেনটেন অ্যান অ্যাকুরেট রেকর্ড অফ ওয়ার্কার অ্যাটেন্ডেন্স টু ক্যালকুলেট ওয়েজ কারেক্টলি। এখানে কি বলেছে? এখানে অবজেক্টিভ মেনলি এখান থেকে কোশ্চেন দিয়ে এসছে গ্র্যাজুয়েশনে, ডিফারেন্সটা আসে, ডিফারেন্স। এই দেখ এখানে তোকে লিখে দিয়েছি টাইম কিপিং এর মেথড কি কি আছে। দুটো ভাবে করা যায় টাইম কিপিং, একটা হচ্ছে ম্যানুয়ালি হয় আর একটা হচ্ছে মেকানিক্যাল হয়। ম্যানুয়ালে কি কি হয়? একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেথড, একটা হচ্ছে মেটাল ডিস্ক মেথড। আর মেকানিক্যাল মেথডটা কি হয়? একটা টাইম রেকর্ডিং ক্লক, ডায়াল টাইম রেকর্ডস আর বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মেথড। ঠিক আছে, তোর বইতে কিচ্ছু নেই এগুলো। ঠিক আছে, গ্র্যাজুয়েশনের বইতে এগুলো কিচ্ছু থাকবে না। এই যে ডিফারেন্সটা একটু দেখে নে, দুটো ডিফারেন্স আছে এখানে। টাইম কিপিং জিনিসটা কি? রেকর্ডস অ্যাটেন্ডেন্স টাইম অফ ওয়ার্কার। ঠিক আছে, রেকর্ডস অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করা হবে টাইম অফ ওয়ার্কার্স, ওয়ার্কাররা যে কতটা সময় থাকছে আর অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করা হবে। টাইম বুকিং কি? রেকর্ডস টাইম স্পেন্ট অন স্পেসিফিক জব, পার্টিকুলার জবে তুমি কত টাইম দিয়েছো। এটা হচ্ছে একটা কিপিং আর একটা বুকিং। বুকিংটা কি বলেছে? ধর একটা কাজ করতে হবে, একটা কাজে তুই কতটা সময় দিয়েছিস, ঠিক আছে, কতটা সময় লেগেছে তোর করতে, ওটা রেকর্ড করা, এটা হচ্ছে বুকিং। আর কিপিং কি? অ্যাটেন্ডেন্স। ওখানে কি আছে? ইউজ ফর ওয়েজ ক্যালকুলেশন করতে এটা ইউজ হয়, এটা ইউজ ফর জব কস্টিং, জব কস্টিং এর জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো বলছে কনসার্ন উইথ অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার টাইম, কনসার্ন উইথ টাইম স্পেন্ট অন ইচ জব। এখানে বলছে কি? অ্যারাইভাল আর ডিপার্চার টাইম, এটা হচ্ছে কিপিং। আর বুকিং কি? টাইম স্পেন্ট অন ইচ জব। কিপিংটা বললাম, বুকিং এর থিওরিটা কি দিয়েছে এখানে? বুকিংটা বলেছে টাইম বুকিং হচ্ছে একটা প্রসেস যেখানে রেকর্ড করা হবে দ্য টাইম স্পেন্ড বাই আ ওয়ার্কার অন আ পার্টিকুলার জব, পার্টিকুলার একটা কাজ করতে ওয়ার্কারকে কতটা সময় লাগবে সেটা হচ্ছে টাইম বুকিং। ঠিক আছে, প্রসেস অর অপারেশন, ইট ইজ ইউজ টু অ্যাসার্টেন দ্য লেবার কস্ট অফ স্পেসিফিক জব টু কন্ট্রোল লেবার এফিসিয়েন্টলি, এই লেবার এফিসিয়েন্সি, এটা হচ্ছে টাইম বুকিং। মেন আইডিয়াল টাইমে চলে আসবে, এখানে আর কিছু নেই, আইডিয়াল টাইমে চলে আসবে। আইডিয়াল টাইম, আইডিয়াল টাইমটা তোকে বুঝতে হবে। আইডিয়াল টাইম, ধর একটা নর্মালি কোম্পানির কথাই বলি, তুই কোম্পানিতে চাকরিতে ঢুকেই, জব করতে ঢুকেই সকাল 10টা থেকে জব, জব স্টার্ট সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। ঠিক আছে, 10টা থেকে বিকাল কতক্ষণ হচ্ছে কাজ? 10টা, 2টো, 5, আচ্ছা 10টা থেকে 6টা, জেনারেলি 8 ঘন্টা কাজ হয় কোম্পানিতে। তো 10টা থেকে তো 6টা অবধি জব। এবার তুই 10টা থেকে 6টা সারাক্ষণে কি কাজ করবি? তো কোনো সময় একটু রেস্ট নিবি, কোন সময়টা রেস্ট নিবি জানিস? কোন সময় রেস্ট দেয়? দুপুর 2টো থেকে 2:30 অবধি, ওই সময় দেয় লাঞ্চ টাইম। তাহলে ওই যে তোকে 8 ঘন্টা রেস্ট দিল, 30 মিনিটস, ওই সময় পেমেন্ট নেই তোর থেকে? মানে ওই সময় তোকে পেমেন্ট করে নাকি টাকাটা কেটে নেয় 30 মিনিটের জন্য? কি মনে হয়, কি মনে হয় বল? টাকাটা পেমেন্ট করবে। তার মানে কি এই 30 মিনিটস এর জন্য কোম্পানি তো পেমেন্ট করলো, কিন্তু কোম্পানি কি 30 মিনিটসে কোনো কাজ পেলো? কাজ তো পেলো না। তাহলে তাহলে এটা, এইটাকে বলা হয় আইডিয়াল টাইম ওয়েজেস। আইডিয়াল টাইম মানে কি? কোম্পানি কোনো প্রোডাকশন পাবে না, এখানে কোম্পানি কোনো প্রোডাকশন হবে না কোম্পানিতে, কিন্তু কোম্পানিকে এর বদলে পেমেন্ট করতে হবে, এটাকে বলে আইডিয়াল টাইম ওয়েজেস। এখানে এটাই লিখেছে, এখানে এটাই লিখেছে। বলছে কি আইডিয়াল টাইম রেফার্স টু দ্য টাইম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এতগুলো কোশ্চেন করলাম, জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট বললাম, এতগুলোর মধ্যে আমার একটা কোশ্চেন সেরকম ভাবে ইম্পর্টেন্ট লাগেনি। ওই কিপিং আর বুকিং এর ডিফারেন্সটা একটু ইম্পর্টেন্ট আছে,
তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ম্যাক্সিমাম মানে বলতে প্রতি বছর এরকম কোশ্চেন চলে আসে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে কি আইডিয়াল টাইম, আমি যে সাজেশন দিয়েছি ওর মধ্যে এই কোশ্চেনটা দেওয়া আছে, বইয়ের পেছনে এই সাজেশনের অ্যান্সার দিয়েছি, এই কোশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে পড়তে হবে তোকে, আসবে এই থিওরিটা। আইডিয়াল টাইম refers to the time for which worker and paid but during which no production work is performed due to reason beyond their control। ওদের কন্ট্রোলের মধ্যে থাকে না। তাহলে আইডিয়াল টাইম কাকে বলে? ওটা যে এমন একটা টাইম যেই টাইমের উপর কোম্পানি তো পেমেন্টও করবে কিন্তু কোম্পানি কোনো কাজ পাবে না, তাকে বলে আইডিয়াল টাইম। এবার আইডিয়াল টাইম দুটো কারণে হয়, একটা নর্মাল হয়, একটা অ্যাবনর্মাল হয়। যেমন নর্মাল কাকে বলে? যেটা সব কোম্পানিতে হয়, তাকে বলে নর্মাল। আজকে ধর আমি একটা কোম্পানি খুলেছি, ঠিক আছে, ধর আমার কোম্পানি টিফিন দিতেই হবে 2টো থেকে 2:30টা। এবার পাশে যদি ও কোম্পানি খোলে, ওর কোম্পানিও টিফিন দিতে হবে। যেই কোম্পানি গুলো সব কোম্পানিতে টিফিন দিতে হবে, ঠিক আছে? তো টিফিন টাইমটা তোমাকে দিতেই হবে। তাহলে এটা হচ্ছে নর্মালের মধ্যে পড়ে। তো এখানে দেখ এক্সাম্পল গুলো পড়বি। অ্যাকর্ডিং টু কস্ট অ্যাকাউন্টিং আইডিয়াল টাইম কাকে বলে? কি বলেছে? আইডিয়াল টাইম ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম ফর হুইচ ওয়ার্কার আর পেড এন্ড টাইম অ্যাকচুয়ালি স্পেন্ট অন প্রোডাকশন। সবচেয়ে বড় কথা আমি তোকে বলে দিই, একটা সিম্পল কথা বলে দিই। এই যে দেখ টাইম কিপিং একটা ফর্মুলা এখানে তৈরি হয়ে যাচ্ছে, কিপিং মাইনাস বুকিং। কিপিং থেকে বুকিং বাদ দিলেই হয়ে যাচ্ছে আইডিয়াল টাইম। কিপিং থেকে বুকিং, কিছুক্ষণ আগে পড়লাম না কিপিং, কিছুক্ষণ আগে বললাম কিপিং। কিপিং মানে কি? অ্যাটেন্ডেন্স, কতক্ষণ তুই ফ্যাক্টরিতে উপস্থিত ছিলি, তুই ফ্যাক্টরিতে কতক্ষণ উপস্থিত ছিলি ওটাকে বলে কিপিং। আর বুকিংটা কি হচ্ছে? তুই কতটা সময় কাজ করলি, কোনো একটা কাজ করতে তুই কতটা সময় নিয়েছিস। মানে তুই ধর ফ্যাক্টরিতে ধর তুই 10 ঘন্টা প্রেজেন্ট ছিলি, 10 ঘন্টা প্রেজেন্ট ছিলি, কিন্তু তার মধ্যে কোম্পানি তোর থেকে 9 ঘন্টার কাজ পেয়েছে। তাহলে কত ঘন্টার কাজ কোম্পানি পায়নি, অথচ পেমেন্ট করতে হয়েছে 1 ঘন্টা। ওই 1 ঘন্টা পেমেন্ট করতে হবে, এটাকে বলে আইডিয়াল টাইম। এটাকে বলে আইডিয়াল টাইম। তাই এখানে বলছে আইডিয়াল টাইম রেফার্স টু দ্য টাইম ফর হুইচ ওয়ার্কার আর পেড, মানে যেই টাইমের জন্য ওয়ার্কারকে পে করব, বাট ডিউরিং হুইচ নো প্রোডাক্টিভ ওয়ার্ক ইজ পারফর্ম ডিউ টু রিজন বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। কন্ট্রোলের বাইরে থাকে। মানে 10 ঘন্টা তো পেমেন্ট করলো, তার মধ্যে 1 ঘন্টার পেমেন্টের টাকা কোম্পানি বেকার চলে গেল, কোনো প্রোডাকশনই পেলো না, এটাকে বলে আইডিয়াল টাইম। এখানে শর্টে বললাম কিপিং মাইনাস বুকিং। এখানে কি বল তারপর? বলছে আইডিয়াল টাইম ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম ফর হুইচ ওয়ার্কার আর পেড এন্ড টাইম অ্যাকচুয়ালি স্পেন্ট অন প্রোডাকশন। তার মানে কতটা সময় পেমেন্ট করছে, ঠিক আছে, আর কতটা সময় ওরা কোম্পানিতে অ্যাকচুয়ালি কাজ করেছে, দুটো ডিফারেন্সটাকে বলা হয় আইডিয়াল টাইম। দেখ ফর্মুলা লিখেছি, টাইম পেড ফর মাইনাস টাইম অ্যাকচুয়ালি ওয়ার্ক। তাহলে বুঝতে পারছিস কতটা সময়ের টাকা পে করছে মাইনাস কতটা সময় তোর থেকে কাজ নিয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, কি সিম্পল উদাহরণ দিয়েছি, একটা কোম্পানিতে জেনারেলি 8 ঘন্টা করে কাজ হয়। তাহলে তুই 8 ঘন্টা কোম্পানিতে প্রেজেন্ট ছিলি, তার মধ্যে তোকে তো দুপুর 2টো থেকে 2:30টা অব্দি টিফিন করতে দিয়েছে, তাহলে কোম্পানি তোর থেকে কতক্ষণের কাজ নিয়েছে? 7.5 ঘন্টা, 730 আওয়ার্স, ঠিক আছে? তো তার মানে তোর কত হলো? কোম্পানির আইডিয়াল টাইম হলো 30 মিনিটস। এবার আইডিয়াল টাইমের কজ গুলো কি কি হতে পারে? একটা নর্মাল হতে পারে, একটা অ্যাবনর্মাল হতে পারে। একটা নর্মাল, একটা অ্যাবনর্মাল। এই যে কজেস অফ আইডিয়াল টাইম, দেখ কজেস অফ আইডিয়াল টাইম, একটা যে নর্মাল হতে পারে, নর্মাল আইডিয়াল টাইম, আর একটা যে অ্যাবনর্মাল। তো বলছে দিস ইজ আনঅ্যাভয়েডেবল, এটাকে তুই অ্যাভয়েড করতে পারবি না, হবেই, এটা হবে। তোদের পড়িয়েছিলাম ক্লাসে আগে কোনো সময় নর্মাল লস, অ্যাবনর্মাল লস, অনেকটা ওরকম। নর্মাল লস, অ্যাবনর্মাল লস, নর্মাল আইডিয়াল টাইম এটা হবেই, কিছু করার নেই, এটা হবেই। এটাকে তুই যতই চেষ্টা কর এটাকে অ্যাভয়েড করতে পারি না, হবেই। কিন্তু অ্যাবনর্মালটা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে? তাই এটা বলছে দিস ইজ আনঅ্যাভয়েডেবল এন্ড অকার্স ডিউরিং নর্মাল ওয়ার্কিং কন্ডিশন। যেমন উদাহরণ কি দিয়েছে? টাইম টেকেন টু রিচ দ্য ওয়ার্ক প্লেস। তুই বল, ধর এখানে ধর ফ্যাক্টরি গেট, ধর এখানটায়, এখানে ধর ফ্যাক্টরি গেট, এখানে ফ্যাক্টরি গেট, আর কাজ হচ্ছে ধর এখানটায়। তুই তো এখানে সাইন করে দিলি, অ্যাটেন্ডেন্স এসে সাইন করে দিলি, তারপর এখান থেকে তোকে এখান দিয়ে যেতে হবে, এখানে যেতে টাইম লাগবে। তারপর তুই বাড়ি থেকে যে ড্রেসটা পরে এসছিস, সেই ড্রেস পরে কোম্পানিতে কাজ করতে দেবে না। কোম্পানির একটা কোড আছে, মানে কোম্পানির ড্রেস আছে, সেই ড্রেস পরে তোকে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে তুই বেশ কি 10-15 মিনিট সময় নষ্ট করে দিলি, এটা তো হবেই, এটা তো হবেই, এটা তো কখনোই এড়ানো যাবে না। আর এই টাইমের জন্য কোম্পানি অবশ্যই পেমেন্ট করবে, এটা একটা কারণ, এটা একটা কারণ। এখানে বলেছে টাইম টেকেন টু রিচ দ্য ওয়ার্ক প্লেস। তারপর কি বলেছে? টি অ্যান্ড লাঞ্চ ব্রেক। দেখ সারাক্ষণ তো কাজ করবে মতো হবে না, ওদের খেতে দিতে হবে, না খেতে দিলে কাজ করবে কি করে? তাই একটা লাঞ্চ ব্রেক দেবে। আর টি ব্রেক, ধর দেখবি সন্ধ্যার সময় একটা টি ব্রেক হবে, একটা চা, 1 কাপ চা, 1 কাপ বিস্কুট, একটা বিস্কুট, এগুলো খাবে, তাহলে এই জন্য সময়টা নষ্ট হবে। তারপর যে মেশিন সেটিং টাইম, গিয়ে যখন মেশিনটা ওপেন করবে, ওটা সেট হতে কিন্তু 10-15 মিনিট টাইম লেগে যাবে, ঠিক আছে? তো রান হতে, তাহলে এটাও টাইম নষ্ট হবে। পার্সোনাল নিড অফ ওয়ার্কার, এখন তুই কাজ করছিস, কাজ করতে করতে টুক করে একটা ধর কল চলে আসলো, একটা কল চলে আসলো, পার্সোনাল কল চলে আসলো, বা ধর কোনো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসলো,
এবার কাজ করতে করতে তোর মনে হলো টুক করে একটা নোটিফিকেশন চলে আসলো, একটা ইনস্টাগ্রামে রিল চলে আসলো, একটা রিল দেখতে হলো তোকে, তাই না? তাহলে তোর টাইমটা নষ্ট হলো, টাইমটা নষ্ট হলো কোম্পানি। হ্যাঁ, তোকে কোম্পানি ঝাড়তে পারে তুমি কাজের নামে তুমি ইনস্টাগ্রামে রিল দেখছো, সেটা বলতে পারে। বাট তোকে কি আমি কি বললাম, এটা একটু এক্সট্রা বলে দিলাম। তো পার্সোনাল নিড অফ ওয়ার্ক আর পার্সোনাল কল চলে আসলো তোর, ঠিক আছে? তো তখন তুই কলটা তুলতে গেলে 5 মিনিট 10 মিনিট নষ্ট হয়ে গেল কোম্পানির। তো এটা বলতেছি, এগুলো হচ্ছে এক্সাম্পল নর্মাল আইডিয়াল টাইম। অ্যাবনর্মাল আইডিয়াল টাইম কি, যেটাকে তুই চাইলে অ্যাভয়েড করতে পারিস, এটা তোর আয়ত্তের মধ্যে অ্যাভয়েড করতে পারিস। যেমন পাওয়ার ফেলিওর। পাওয়ার ফেলিওর তো, যে পাওয়ার ফেলিওর হয় কোম্পানিতে, যে বিশাল বড় বড় কানেকশন লাগে, পাওয়ারটা ফেলিওর হয়ে গেল, তাহলে কিন্তু তোমার কোম্পানির কাজ বন্ধ থাকলো। ধর আজকে এখন পড়াচ্ছি, এখন তো কারেন্ট চলে গেলে তো পড়াতে পারবো না, তাহলে তো পড়াতে কারেন্ট চলে গেল, তাহলে কি পাওয়ার ফেলিওর। পাওয়ার ফেলিওর হয়ে গেলে কিন্তু কোম্পানিতে বিশাল আর বিশাল বড় বড় মেশিন চলবে, পাওয়ার ফেলিওর হয়ে গেলে কাজ করাটা খুব মুশকিল, কাজ করা যাবে মুশকিল, কাজই করা যাবে না, মেশিনের কাজ হবে। মেশিন ব্রেকডাউন, মেশিন চলতে ব্রেকডাউন মানে মেশিন নষ্ট হয়ে গেল, খারাপ টারাপ হয়ে গেল, ঠিক আছে? তো তাহলে এইগুলো এইগুলো কিন্তু অ্যাবনর্মাল, এগুলো নর্মাল না কিন্তু। এটা দেখ, আজকে আমার কোম্পানির পাওয়ার ফেলিওর হয়েছে বলে তোর কোম্পানির পাওয়ার ফেলিওর হবে না, এমন কোনো কথা নেই। আজকে আমার কোম্পানিতে মেশিন ব্রেকডাউন হয়েছে, তোর কোম্পানি হবে না, তোর কোম্পানি, এমন কোনো কথা নেই। বুঝতে পারছিস তো? যেটা সবার সঙ্গে ঘটে তাকে বলে নর্মাল, আর যেটা এক একজনের সঙ্গে ঘটে তাকে বলে অ্যাবনর্মাল। সিম্পল কথা। শর্টেজ অফ র মেটেরিয়াল, তুই ভাব এটা গাফিলতি কার। আজকে সব কোম্পানির ম্যাটেরিয়াল, আজকে ধর আমার কোম্পানিতে এই পেনগুলো, স্মার্ট বোর্ডের এই পেনগুলো তৈরি হয়, তো এই পেন তৈরি করতে আমার ম্যাটেরিয়াল লাগবে, প্লাস্টিক গুলো লাগবে, সমস্ত জিনিসগুলো লাগবে। তা আমি টাইম মতন ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে পারিনি, এর জন্য গাফিলতি, এর দোষটা কার? অর্থাৎ এখানে যে প্রোডাকশন ম্যানেজার আছে তার কিন্তু দোষ। ওর কিন্তু টাইম আগে, ওর 15 দিন আগে বলা উচিত ছিল ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাবনর্মাল, এটা কিন্তু অ্যাবনর্মাল। এইগুলো তোকে পরীক্ষায় লিখতে হবে, পয়েন্টগুলো লিখতে হবে। এটা আমি ছোট করে লিখেছি, এটা ছোট করে, কারণ আমাদের ক্লাস 12-এ আমাদের যে বাচ্চাদের ওই এমসিকিউ আসে, ওরা এইটুকু ছোট করেই পড়বে, তোদের তো বইয়ের পেছনে বড় করে লিখেছি, এটা তোকে বোঝানোর জন্য দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর তুই বই একবার রিডিং মারবি, হয়ে যাবে, কিছু নেই। স্ট্রাইক অ্যান্ড লক আউট। তো এখন তো কোম্পানিতে বিশাল বড় সমস্যা, বিশাল বড় সমস্যা, বড় বড় কোম্পানি উঠে যাচ্ছে, স্ট্রাইক আর লক আউট। দেখ, মালিকের সঙ্গে যে সমস্ত কর্মচারীরা থাকে না, স্টাফ থাকে না, এমপ্লয়ি থাকে না, ওদের সঙ্গে সবসময় ঝামেলা হয়, কি নিয়ে? মাইনা বাড়ানো নিয়ে, স্যালারি বাড়ানো নিয়ে, বোনাস বাড়ানো নিয়ে, ছুটি দেওয়া নিয়ে, বিভিন্ন ঝামেলা হয়। তো ঝামেলা যদি মালিক মেনে নেয় তো ঠিক আছে, চলবে। আর মালিক যদি না মানে, বলে যাও কালকে থেকে কারখানা লক আউট, কাজ করবো না, ঠিক আছে? তো এটা স্ট্রাইক অ্যান্ড লক আউট। এখন তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো প্রচুর আছে, দেখবি আগে প্রচুর জুট জুট কারখানা ছিল, এখন তো অনেক জুট বন্ধ হয়ে গেছে, পুরো শেষই হয়ে গেছে জুট, ঠিক আছে? জুট পুরো শেষই হয়ে গেছে, আগে প্রচুর ছিল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মালিকের সঙ্গে কাদের ঝামেলা, এমপ্লয়ীদের, ঠিক আছে? মালিক প্রচুর প্রফিট কামানোর জন্য ওদের মাইনা কম দেয়, টাকা কম দেয়, ঠিক আছে? তো ওদের ছুটি দেয় না, ওদের বোনাস দেয় না, ঠিক আছে? ওরা কাজ করবে কেন? ওরা লক আউট করে দেয়, বলে না আমরা কাজ করবো না। আর কোম্পানি উঠে যাবে, মালিক কিচ্ছু করতে পারবে না। একটা বড় বড় কোম্পানি চলে কিন্তু এমপ্লয়ির ওপর, এমপ্লয়ি স্টাফ, ওরা নেই তো কাজ বন্ধ। এরকম আমি বহু বিজনেস দেখেছি, বহু বন্ধ করে দিয়েছে বিজনেস, বন্ধ করে দিই। যে সমস্ত বিজনেস না লেবার ওরিয়েন্টেড, বিজনেস বন্ধ করতে হবে। লেবার, আজকে ধর সাপোজ ধর বলছি, ধর এই আমার বাড়ির আশেপাশে অনেক ফার্নিচারের দোকান আছে, তাই তো? ফার্নিচারের দোকান আছে, যে ফার্নিচারে কাজ করে সে নিজে কাজ জানে, সে কাজ না জানে, ওদের 3-4টে লেবার ভাড়া করলো, তারপর লেবার বলে আমি কাজ করবো না, ওর ব্যবসা উঠে যাবে। এইভাবে প্রচুর ফার্নিচারের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কাজ জানতে হবে, নিজেকে কাজ জানতে হবে। তো স্ট্রাইক অ্যান্ড লক আউট বললাম, ফ্লাড, আর্থকুইক, এইগুলো তো বুঝতেই পারছিস, এইগুলোর জন্য। আচ্ছা, ট্রিটমেন্ট অফ আইডিয়াল টাইম। এবার দেখ, নর্মাল আইডিয়াল টাইমের ট্রিটমেন্ট কি আর অ্যাবনর্মাল আইডিয়াল টাইমের ট্রিটমেন্ট কি, খুব ভালো করে পড়বি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোকে কিন্তু পরীক্ষায় লিখতে হবে এই কথাটা, ঠিক আছে? নর্মাল আইডিয়াল টাইমের ট্রিটমেন্টটা কি? এই নর্মাল আইডিয়াল টাইম অ্যাকচুয়ালি প্রোডাকশন কস্টের মধ্যে পড়ে, প্রোডাকশন কস্ট। আজকে নর্মাল আইডিয়াল টাইম হয় না, আমি এই টাকাটা, ধর এই পেনটা তৈরি করব, এই পেনটা তৈরি করতে লেবার লাগবে, তো এই নর্মাল আইডিয়াল টাইম যদি হয়, কোম্পানির মালিক এই টাকাটা কাস্টমার থেকে তুলবে, কাস্টমার থেকে টাকাটা তুলে নেবে, বুঝতে পারলি? কাস্টমার থেকে টাকাটা তুলে নেবে, অর্থাৎ এই পেনটা যে কিনতে আসে তার থেকে দামটা তুলে নেবে, এই যে যতটা সময় নষ্ট হবে নর্মাল আইডিয়াল টাইম। কিন্তু অ্যাবনর্মাল আইডিয়াল টাইম তুলতে পারবে না। কেন তুলবে? এখানে তুললেও কেউ বাধা দেবে না, কারণটা কি? এটা সব দোকানেই হয়, সব কোম্পানিতেই হয়। কি বললাম বুঝি? যে দেখি তুই কোন দোকানে, চায়ের দোকানে দেখি চা খেতে গেছিস, দেখবি চা করতে করতে দেখবি কত কাজে দুধ পড়ে যায়, কত কিছু পড়ে যায়, বা চা নষ্ট হয়ে যায়, ওর যে কিনতে খরচা সেই টাকা তোর থেকে তুলে নিচ্ছে, ওই যে পড়ে যাচ্ছে ওই টাকাটা তোর থেকে তুলে নিচ্ছে। কেন? এটা সব দোকানেই হয়, সবার সঙ্গেই হয়, এর তুলে নেবেই। তো বলছে কি নর্মাল আইডিয়াল টাইম কস্টটা কি বলছে, এটা একটা পার্ট অফ প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্টের পার্ট, ইনক্লুডিং ফ্যাক্টরি ওভারহেড, এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসে। তার মানে কি, তুই যে বলিস আমি কস্ট শিট করেছি, তাহলে কস্ট শিট এটা কোথায় আসে? ফ্যাক্টরি ওভারহেডে আসে।
নর্মাল আইডিয়াল টাইম কস্টটা হচ্ছে ফ্যাক্টরি ওভারের মধ্যে আসবে। জার্নাল কি? জার্নালটা শেখ, জার্নালটা করবি। জার্নাল এন্ট্রি ফর নর্মাল আইডিয়াল টাইম কি হবে? পরের সেমিস্টারে কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু কষ্টের জার্নাল আছে, জার্নাল লেজার, কষ্টের ফার্স্ট চ্যাপ্টার জার্নাল লেজার, ঠিক আছে? ওটা বড় কোশ্চেন আছে, 15 মার্কসের কোশ্চেন আছে জার্নাল লেজার, ঠিক আছে? তো দেখ এখানে জার্নাল এন্ট্রি ফর নর্মাল আইডিয়াল টাইম কি হচ্ছে? ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল, ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল, ঠিক আছে? এটা হচ্ছে জার্নাল। নর্মাল আইডিয়াল টাইমের জার্নাল হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল। কেন? কারণ এই নর্মাল আইডিয়াল টাইম এটা কিসের পার্ট? প্রোডাকশন কস্ট, আর প্রোডাকশন কস্ট মানে তো ফ্যাক্টরি ওভারহেড। যারা কস্ট শিট করেছিস জানিস প্রোডাকশন কস্ট তো ফ্যাক্টরি ওভারহেড পার্ট, তাই ফ্যাক্টরি ওভারহেড খরচাকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই লিখলাম। কারণ আমরা জানি তো কি বললাম বল, ওই ক্লিয়ার পড়েছিলাম না ক্যাপিটাল লায়াবিলিটি এক্সপেন্স রেভিনিউ, তাহলে ওখানে কি ছিল? এক্সপেন্স কে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, তাই এখানে লিখলাম ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল। Because the cost of normal idle time is considered a part of production cost and is absorbed through factory overhead. Factory overhead থ্রুতেই তুই টাকাটা তুলে দিতে পারবি, অ্যাবজর্ব করতে পারবি। অ্যাবনর্মাল আইডল টাইম এটা প্রোডাকশন কস্টের পার্ট নয়, এটা প্রোডাকশন কস্টের পার্ট নয়, এটা ডাইরেক্টলি চার্জ হবে কোথায়? সিপিএল, সিপিএল এ চার্জ হবে, মানে কস্টিং প্রফিট অ্যান্ড লসে চার্জ হবে। তো জার্নাল কি আছে দেখ, অ্যাবনর্মাল আইডল টাইমে জার্নাল হবে কস্টিং পিএল টু ওয়েজেস কন্ট্রোল। তুই দেখবি একটা জিনিস খেয়াল করবি, দেখ একটা যে নর্মাল, নর্মাল একটা যে অ্যাবনর্মাল। তো প্রথমটা কি হয়েছিল দেখ, ফ্যাক্টরি ওভারহেড ডেবিট হলো, আর এখানে কি হলো? কস্টিং পিএল ডেবিট হলো, কস্টিং পিএল ডেবিট হলো। এখানেও ছিল ওয়েজেস কন্ট্রোল, এখানেও ছিল ওয়েজেস কন্ট্রোল। তাহলে মেনলি কি বলছে, নর্মাল আইডিয়াল টাইমটা এটা প্রোডাকশন কস্টের পার্ট, আর প্রোডাকশন কস্টের পার্ট মানে ফ্যাক্টরি ওভারহেড, আর এটা প্রোডাকশন কস্টের পার্ট নয়, কোম্পানির পুরোপুরি ক্ষতি এটা, ঠিক আছে? কস্টিং পিএলে চলে যাবে, এটা কস্টিং পিএলে চলে যাবে। আচ্ছা বাদ দে, তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস না? কিছু না কিছু ফাইনাল অ্যাকাউন্ট করে আসলি। অ্যাবনর্মাল লস, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার কোথায় নিতি মনে আছে? উল্টো পাল্টা অ্যান্সার দিস না, উল্টো পাল্টা মানে রট্টা মারা অ্যান্সার দিস না, অনেকে রট্টা মারা অ্যান্সার দেয়, মুখস্থ বিদ্যা চালিয়ে দেয়। তো বলতে পারবি পরীক্ষায় আসলো তো, মনে দেখছিলাম একটা অ্যাডজাস্টমেন্ট এসেছিল, আমি সেই অঙ্কটা, আচ্ছা তোদের পরীক্ষা অঙ্কটা করালাম, ফাইনাল অ্যাকাউন্টটা করালাম আগের দিন, এই পরীক্ষায় এসেছে, সোজা অঙ্ক দিয়েছিল, দেখলাম খুব সোজা অঙ্ক দিয়েছিল ফাইনাল অ্যাকাউন্টটা, আমি করালাম সেইকে। তো যাই হোক, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার কি করতি বল, বলতে পারবি? মনে পড়ছে না, বল। ওইটাই তো বলে দিলি ভুল অ্যান্সার। আরে পারচেস থেকে অ্যান্সার, অ্যাকচুয়ালি ওটা অ্যান্সার, ওটা রেকটিফিকেশন করলি পারচেস থেকে মাইনাস। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার হচ্ছে এক ধরনের লস, আর এটা অ্যাবনর্মাল লস। যে কোনো অ্যাবনর্মাল লস কোথায় আসে জানিস তো? পিএল এ আসে, এটা পিএল এর আইটেম। ও বললো পারচেস থেকে মাইনাস, এটা ভুল কথা। এখন আমাকে বললো স্যার ক্লোজিং স্টক কোথায় বসে? বলি ট্রেডিং এর কেইটে বসে। আরে ভুল কথা, ট্রেডিং এর কেইটে বসে না, ক্লোজিং স্টক হচ্ছে তোর ব্যালেন্স শিটের অ্যাসেটে বসে, ওটা কারেক্ট অ্যান্সার, ওটা কারেক্ট অ্যান্সার। তো সুতরাং তোকে যদি বলে অ্যাবনর্মাল লস, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ডেবিট আসে, প্রফিট অ্যান্ড লস এটা পিএল এর আইটেম, তাই জন্য দেখ অ্যাবনর্মাল পিএল, অ্যাবনর্মাল চলে গেল কোথায়? অ্যাবনর্মাল চলে গেল পিএল এ, ঠিক আছে? তো কিন্তু ফ্যাক্টরি ওভারহেড কোথায় চলে যাবে? খরচা ডেবিট। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে, কারণ তোর পরীক্ষায় দেখা গেল লং কোশ্চেনের মধ্যে না একটা 2 মার্কস দিয়ে দিল, বললো কি যে কস্টিং ট্রিটমেন্ট অফ নর্মাল আইডিয়াল টাইম এন্ড অ্যাবনর্মাল আইডিয়াল টাইম, 2 to 4 মার্কস দিয়ে দিল। তাহলে তখন কিচ্ছু করতে হবে না, শুধু এই দুটো জার্নাল লিখলে 2 to 4 পেয়ে যাবি, 2 to 4 পেয়ে যাবি। এটা কিন্তু তোকে জেনে রাখতে হবে। এই যে abnormal ideal টাইমটা কি বলছে? বিকজ দ্য abnormal ideal টাইম অ্যারাইজেস ডিউ টু abnormal কজেস। তা abnormal ideal টাইম কেন অ্যারাইজ হয়? abnormal কজের জন্য। কি abnormal কজ? মেশিন ব্রেকডাউন, পাওয়ার ফেলিওর, আগে বলছি স্ট্রাইকস এন্ড শর্টেজ অফ ম্যাটেরিয়াল। ইট ইজ নট ট্রিটেড অ্যাজ পার্ট অফ প্রোডাকশন কস্ট এন্ড ইজ চার্জ ডাইরেক্টলি টু দা কস্টিং পিএল, ডাইরেক্টলি কস্টিং পিএল চার্জ হয়। এর ফলে কি কি হতে পারে? এর ফলে আইডিয়াল টাইম যদি হয়, আইডিয়াল টাইমের ফলে কি কি হতে পারে? লেবার কস্ট বেড়ে যাবে, আইডিয়াল টাইম হলে তো লেবার কস্ট বেড়ে যাবে, আইডিয়াল টাইমের ফলে তো লেবার কস্ট বেড়ে যাবে, খরচা বেড়ে যাবে। তারপর কি হচ্ছে? রিডিউস প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটিটা অনেক রিডিউস হবে, কমে যাবে। ইনক্রিজেস প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। কজেস অফ ওয়েস্টেজ অফ রিসোর্স, তাহলে রিসোর্স গুলো তোর ওয়েস্ট হবে, রিসোর্স প্রচুর ওয়েস্ট হয় এখানে। আর রিডিউসেস প্রফিটেবিলিটি, প্রফিটটা অনেক কমে যাবে। যে আইডিয়াল টাইম কন্ট্রোল করার মেথড গুলো কি কি? আইডিয়াল টাইম কি করে তুমি কন্ট্রোল করতে পারবে? কি করতে হবে? প্রপার প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং সঠিক করতে হবে। রেগুলার মেইনটেনেন্স অফ মেশিন, মেশিনটাকে রেগুলার মেইনটেনেন্স করতে হবে। অ্যাডিকুয়েট সাপ্লাই র মেটেরিয়াল, মানে র মেটেরিয়াল ঠিকঠাক করে তোকে মজুত রাখতে হবে, র মেটেরিয়াল স্টক করে রাখতে হবে যেন শেষ হয়ে গেলে নিতে পারে। এফিসিয়েন্ট সুপারভিশনটা হতে হবে এফিসিয়েন্ট।
আর প্রপার শিডিউলিং অফ ওয়ার্ক মানে কিভাবে কি কাজ করতে হবে, শিডিউল তৈরি করতে হবে। এই ওভার টাইমটা দেখ, ওভার টাইমটা শর্ট নোটসও আসে পরীক্ষা। ওভার টাইম কাকে বলে? ওভার টাইম কাকে বলে? হোয়াট ইজ ওভার টাইম? ওভার টাইম রেফার্স টু দ্য ওয়ার্ক পারফর্ম বাই অ্যান এমপ্লয়ি বিয়ন্ড দ্য নর্মাল ওয়ার্কিং ওয়ার্ক। কোম্পানিতে কাজ করছিস, ধর প্রতিদিন তোকে বলেছে 8 ঘন্টা করে কাজ করতে, তো তুই 8 ঘন্টার বেশি কাজ করিস তখন তাকে ওভার টাইম দিতে হয়। তোকে 8 আওয়ার্স পার ডে কাজ করতে বলি, তুই ধর 9 আওয়ার্স কাজ করে দিবি, 1 ঘন্টা এক্সট্রা কাজ করলি, তো আমি ওভার টাইম করবো না, এই করতে পারিস ওভার টাইম। কিন্তু কোম্পানি কখন, কোম্পানি মানে দেখ মালিক কিছু করার নেই, মালিকের কাছে এই কাজগুলো করাতে হয় ওভার টাইম। দুর্গাপুজো বা ধর বড় বড় যে পুজো হয়, বুঝতে পারছিস, পুজো হয় বা ধর যখন ধর ঈদ উৎসব থাকে, এরকম বিভিন্ন যখন অকেশন থাকে না, তার আগে না, বা ধর ক্রিসমাস থাকে, তার আগে কোম্পানিতে না বিভিন্ন রকমের অর্ডার চলে আসে। একটা কোম্পানি অর্ডার নিয়ে নেয়, বিশাল বড় অর্ডার নিয়ে নেয়, কিন্তু সেই অর্ডারটা ফুলফিল করে দেবে কি? ওর ওয়ার্কার বা লেবাররাই তৈরি করে দেবে। তো ওর ধর প্রচুর অর্ডার এসেছে, ধর 1 লাখটা টি শার্ট তৈরি করে দিতে হবে, হাতে 10 দিন সময়। তো এমপ্লয়িরা বললে আমরা করে দিতে পারবো না। তখন এমপ্লয়িরা রিকোয়েস্ট, মানে মালিক এমপ্লয়িকে রিকোয়েস্ট করলো বা ওয়ার্কারদের রিকোয়েস্ট করলো, দেখো তুমি করে দিতে পারবে, পেমেন্ট নিয়ে তুমি ভেবো না, তোমরা অনেক পেমেন্ট পাবে, কিন্তু তুমি করে দিতে পারবে, তুমি যদি করে দাও তাহলে আমি কাজটা নেবো, নাহলে কাজটা ছেড়ে দেবো। তখন এমপ্লয়িদের সঙ্গে বসে, মানে ওয়ার্কারদের সঙ্গে বসে, লেবারদের সঙ্গে বসে, লেবাররা বললো ঠিক আছে, তো আমরা আছি, আপনি অর্ডারটা নিয়ে নিন, আমি কাজটা করে দেবো, আমরা কাজটা করে দেবো। তাহলে কি হয়, ওই 7 দিন বা 10 দিন ওরা বাড়ি যায় না, ওরা কোম্পানি খাওয়া নিয়ে চিন্তা করো না, 2 বেলা করে বিরিয়ানি দিয়ে দেবে, তুই খাও, কত কিছু খাবে, খাও, ওদের কাজ করবে, পেমেন্ট করবে, পেমেন্ট ভালো করবে, কারণ এইগুলো কোম্পানিতে হয়, প্রচুর অর্ডার পেয়েছে। ধর কোম্পানি একটা বিশাল বড় অর্ডার পেয়েছে, অর্ডারটা ফুলফিল করবে কি করে? তো ফুলফিল করার জন্য ওকে তো সাহায্য করতে হবে লেবারকেই। তো লেবারদের আগে যা কাজ করতো, এখন আরো কাজ ডবল করতে হবে। আগে ধর 8 ঘন্টা যখন কাজ করতো, ধর প্রতিদিন মানে ধর প্রতি ঘন্টায় ধর সাপোজ ধর ওকে নর্মালি ওকে ধর 100 টাকা করে দিত, প্রতি ঘন্টা 100 টাকা করে দিত। এখন ওই 8 ঘন্টার পরে এক্সট্রা যদি 1 ঘন্টা কাজ করছে না, ওই 50 টাকার জায়গায় ওকে 100 টাকা দিয়ে দেবে, ওই 1 ঘন্টা 100 টাকা দেবে। বুঝতে পারলে কি বললাম? ধর 8 ঘন্টা আগে কাজ করতে, আগে ধর 8 ঘন্টা কাজ করি, তখন তোকে 50 করে দিত, কত হতো? 400। তুই ধর ওই দিন 2 ঘন্টা ওভার টাইম করেছিস, এক্সট্রা 2 ঘন্টা, কত করে দেবে? 2 ঘন্টা কত করে দেবে? 100 টাকা করে দেবে, মানে 200 টাকা, 600 টাকা পেয়ে গেলি। তো বুঝতে পারলি কি বললাম? মানে অর্থাৎ আগে যে রেট দিত, তুই বল আগে রেটে কেন কাজ করবো আমি সারাদিন কাজ করলাম, খাটাখাটনি করলাম, আমার কাজ করতে ইচ্ছা করছে না, তা আমাকে যখন বলছে কাজ করতে, তখন আমি ওই রেটে কাজ করবো? আমি তো ওই রেটে কাজ করবো, রেট বাড়াতে হবে, নাহলে কেন কাজ করবো আমি? আমাকে রেট ডবল করে দিল, আমি কাজে ডবল বা 3 গুণ, তো আমি তখন কাজ করবো, ঠিক আছে, কাজটা করবো, এবং এছাড়াও তো আমাকে এক্সট্রা বেনিফিট দেবে। অনেক বড় বড় জায়গায় না পুজোর সময় ওয়ার্কারদের কোম্পানি থেকে বাড়ি ছাড়ে না, পুজোর সিজনে কিন্তু বাড়ি ছাড়ে না, দেখবি হোটেল ইন্ডাস্ট্রিতে ছাড়েই না, ছুটি দেয় না। রেস্টুরেন্টে যারা থাকে ওদের ছুটি নেই কোনো, ওদের মানে যদি মানে বেঙ্গলে যদি কাজ করে দুর্গাপুজোর সময় কোনো ছুটি নেই, যদি বাইরের স্টেটে কি কাজ করে ক্রিসমাসে কোনো ছুটি নেই, কোনো রকমের কোনো ছুটি নেই, কোনো ছুটি দেবে না, ওদের পেমেন্ট করবে বেশি বেশি, কোনো ছুটি দেবে না, কারণ ওই সময় ছুটিই নেই ওদের, ওদের সারাক্ষণ কাজ করতে হবে। দেখ শোন, ডেফিনেশনটা কি বলছে ওভারটাইম সম্পর্কে? বলছে কি, এই যে ওভারটাইম রেফার্স টু দ্য ওয়ার্ক পারফর্ম বাই অ্যান এমপ্লয়ি বিয়ন্ড দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার প্রেসক্রাইব বাই দ্য অর্গানাইজেশন, ঠিক আছে? The additional wages paid for such extra work are known as overtime wages. Definition বলেছে, overtime is the time worked by an employee beyond the normal working hour prescribed by the organization. Overtime কেন হয়, এর পেছনে কজ গুলো কি আছে? বলছে টু কমপ্লিট, যেটা আমি তোকে বললাম, কমপ্লিট আর্জেন্ট অর্ডার। তোর কাছে একটা বিশাল বড় বাইরে থেকে একটা অর্ডার এসছে যে 1 লাখটা টি শার্ট তৈরি করে দিতে হবে, ঠিক আছে, আর্জেন্ট অর্ডার এসছে, করে দিতে হবে। এবার যদি তুই বলি নাই করে দিতে পারি, তোর লেবাররা বললো করতে পারবো না, তুই না করলি, তাতে ওই বড় ক্লায়েন্টটা তোর হাত থেকে হাতছাড়া হয়ে গেল, কারণ ওই ক্লায়েন্টটা অন্য কোনো কোম্পানি চলে গেল, তাহলে সেই ওই ক্লায়েন্ট তো ওই কোম্পানির সঙ্গে ভালো ডিল হয়ে গেল, তো তুই আর কোনোদিন ওর থেকে কাজ পাবি না, না পাওয়ার চান্স বেশি, তো এই জন্য কেউ অর্ডারটা হাতছাড়া করে না, ঠিক আছে? তো নেক্সট কি বলছে দেখ, টু মেক আপ প্রোডাকশন ডিলে, ঠিক আছে, প্রোডাকশন ডিলে। তো প্রোডাকশন যদি ডিলে হয়, তুই যখন কাজ করছিস, কাজটা খুব ধীর গতিতে কাজ হচ্ছে, তখন তো তোকে ওভারটাইম করাতে হবে। তারপর কি বলছে, শর্টেজ অফ স্কিলড ওয়ার্কার, তোর কোম্পানি স্কিলড ওয়ার্কার, বুঝতে পারছিস, যে সমস্ত ওয়ার্কার স্কিলড, দেখ কোম্পানিতে ওয়ার্কার স্কিলড হয় আবার আনস্কিলড হয়, ঠিক আছে, যদি স্কিলড ওয়ার্কার হয় তাহলে কি হবে, তাহলে তোর যদি স্কিলড ওয়ার্কার শর্টেজ হয় তখন ওভারটাইম করাতে হবে। আর কি বলেছে,
টু কম্পেনসেট ফর প্রোডাকশন লস ডিউ টু মেশিন ব্রেকডাউন। মেশিন ব্রেকডাউনের ফলে তো সময়টা নষ্ট হয়, তার কম্পেনসেট করার জন্য ওভারটাইম করাতে হবে। আর কি বলছে, টু মিট সিজনাল অর ইনক্রিজ ডিমান্ড, এর জন্য তোমার ওভারটাইম হবে, এই কারণের জন্য ওভারটাইম তৈরি হয়। ওভারটাইম প্রিমিয়াম কি বলেছে, কি বলছে, দ্য এক্সেস অ্যামাউন্ট পেড ওভার দ্য নর্মাল ওয়েজ রেট। কিছুক্ষণ আগে তোকে বললাম নর্মালি তোকে কত টাকা করে দিচ্ছিল বল, কি বললাম, উদাহরণটা দিলাম, নর্মালি কত টাকা করে রেট কত করে দিচ্ছিল, নর্মালি 50। এখন তুই ওভারটাইমে কাজ করিস আর তুই 50-তে কাজ করবি, তোকে তো বাড়াতে হবে, ডবল করতে হবে। তাই এখানে বলছে দ্য এক্সেস অ্যামাউন্ট পেড ওভার দ্য নর্মাল ওয়েজ রেট ফর ওভারটাইম ওয়ার্ক, ঠিক আছে, ইজ কল্ড ওভারটাইম প্রিমিয়াম। ওভারটাইম প্রিমিয়াম ফর্মুলা কি বলেছে, ওভারটাইম ওয়েজেস মাইনাস নর্মাল ওয়েজেস। তুই দেখ ওখানে দেখ হিসাবটা কত করে দিচ্ছিল, 100 টাকা করে দিচ্ছিল, ওভারটাইম 100 টাকা করে দিচ্ছিল, নর্মালি কত দিচ্ছিল, 50 করে দিচ্ছিল, তাহলে ওভারটাইম কত হলো, 50 করে হলো। এটা ছোট্ট একটা অঙ্ক দিয়েছি, দেখ ছোট্ট একটা অঙ্ক তুলে ধরেছি, ঠিক আছে, ওভারটাইমের উপর অঙ্ক আছে, সব করবা, দেখ বেসিক জিনিস ইন্ট্রোডাকশন পার্ট একটু থিওরি বলে দিলে আমার অঙ্ক করাতে সুবিধা হবে, টার্মগুলো সঙ্গে জানানো হয়ে গেল। নর্মাল ওয়েজ রেট বলছে 100 টাকা করে পার আওয়ার, ওভারটাইম করতে হয়েছে তোকে 5 ঘন্টা, ঠিক আছে, তো ওভারটাইম রেট বলছে কত করে, ডবল অফ নর্মাল রেট, তাহলে কত করে দেবে বল ওভারটাইম, এখানে কত টাকা করে হবে বল, 200 করে, 200 ইন্টু 5 ঘন্টা কত হবে, 1000 টাকা। দেখ অ্যান্সার 1000 টাকা এসছে, দেখ এসছে ওভারটাইম, ওই যে 1000 টাকা। নর্মাল ওয়েজ রেট ছিল 500 টাকা, ঠিক আছে, ওভারটাইম দেবে হচ্ছে 500 টাকা, সিম্পল জিনিস। এবার ওভারটাইমের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি আছে, বলছে হোয়েন ওভারটাইম ইজ ওয়ার্ক, ওভারটাইমটা যদি কোনো স্পেসিফিক জবে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, ওভারটাইম প্রিমিয়াম ইজ চার্জ ডাইরেক্টলি টু দ্যাট পার্টিকুলার জব। বলছে ওভারটাইমটা যদি কোনো স্পেসিফিক জবের ক্ষেত্রে হয়, স্পেসিফিক জবের ওভারটাইম হয়, তাহলে সেই ওভারটাইমের টাকাটা চার্জ হবে কোথায়, ডাইরেক্টলি চার্জ হবে পার্টিকুলার ওই জবে, ওই জবে। নেক্সট, ওভারটাইম ডিউ টু জেনারেল প্রোডাকশন রিকোয়ারমেন্ট, তাহলে কি হবে, সেক্ষেত্রে ওভারটাইমটা চলে যাবে ফ্যাক্টরি ওভারহেড। আর ওভারটাইম যদি অ্যাবনর্মাল রিজন হয়, ওভারটাইম যদি অ্যাবনর্মাল রিজন হয়, সেক্ষেত্রে ওভারটাইম প্রিমিয়ামটা ট্রান্সফার হবে কোথায়, কস্টিং পিএল এ। ব্যাস, জার্নাল এন্ট্রি দেখ, এই জার্নালগুলো, ওভারটাইম প্রিমিয়াম চার্জ, when overtime premium is charged factory overhead, journal factory overhead to wages control, overtime premium is charged to costing PL to wages control। ওভারটাইম করার সুবিধা কি একটু দেখে নিবি, ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা যে ইন্ট্রোডাকশন পার্ট, মানে তোর কি বলুন লেবার চ্যাপ্টার ইন্ট্রোডাকশন পার্ট, এটাই ছিল, আর কিছু নেই। এবার হচ্ছে তোর মেইনলি অঙ্কে ঢুকবো। এই দেখ, মেথড অফ রেমুনারেশন, এটাই হচ্ছে মেইন চ্যাপ্টার, মানে অঙ্কে। এবার হচ্ছে ওটা থিওরি পার্ট, ওটা থিওরি পার্ট ছিল কিছু, ওটা থিওরি পার্ট, এবার হচ্ছে মেইনলি অঙ্কের পার্ট, মেথড অফ রেমুনারেশন, ঠিক আছে, ডিফারেন্ট মেথড অফ ওয়েজ পেমেন্ট, মানে কোম্পানিতে যে ওয়ার্কাররা কাজ করে তাদেরকে ওয়েজেস পে করতে হবে, ওয়েজেস পে করার জন্য কোম্পানিতে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের মেথড আছে। একটা মেথড কি দেখতে পাচ্ছি, একটা যে টাইম রেট মেথড, কিছুক্ষণ আগে শুরুতেই আমি বলেছিলাম কোম্পানিতে যে ওয়ার্কাররা কাজ করবে ওদেরকে টাইম বেসিসে পেমেন্ট করা হতে পারে, টাইমের বেসিসে, ঠিক আছে, তো কখনো কখনো পিসের বেসিসে কাজ করে, পিস মানে বুঝতে পারছিস তো, টাইম মানে ঘন্টায় পেমেন্ট করা হবে, ঠিক আছে, আবার পিস মানে কে কতগুলো পিস তৈরি করেছে তার উপর পেমেন্ট করা হবে। আবার হচ্ছে কম্বিনেশন হতে পারে, টাইম এন্ড পিসের কম্বিনেশন, বইতে আমি অঙ্কই দেখিনি এর উপর বেস করে সেরকম ভাবে, ঠিক আছে। বোনাস প্রিমিয়াম প্ল্যান, আর এটাই তোর পরীক্ষায়, এটার অঙ্কই আসবে পরীক্ষায় বেশি, 10 মার্কস থেকে 15 মার্কস এর উপরই অঙ্ক হয়, বোনাস প্রিমিয়াম প্ল্যান। একজন এই বোনাস প্রিমিয়াম নিয়ে দুজন ভদ্রলোক খুব ওদের মত্তা দিয়েছিল, দুজন ভদ্রলোক ওদের মত্তা দিয়েছিল। একজন লোকের নাম কি, তোরা নিশ্চয়ই পড়েছিস, তোরা ক্লাস 11-12 কস্ট ট্যাক্স যারা পড়েছে, এই নামটা খুব ফেমাস নাম, ওদের পরীক্ষায় কত নাম্বার এসেছিল অঙ্কটা। একটা হচ্ছে হেলসে প্রিমিয়াম প্ল্যান, হেলসে প্রিমিয়াম, নামটা মনে রাখবি, কিন্তু একজনের লোকের নাম কিন্তু, মানে একটা নাম কিন্তু এটা, ঠিক আছে, হেলসে, এটা ওর সারনেম, ঠিক আছে তো। আচ্ছা, আর একটা কি, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, কি বললাম, একটা হেলসে একটা রোয়ান, পরীক্ষা এবছর আসবে কমসে কম 10 মার্কসের উপর তো অঙ্ক আসবেই, হেলসে প্রিমিয়াম আর রোয়ান প্রিমিয়াম দিয়ে 10 মার্কস তো আসতেই আসতে, কেন কনফার্ম 10 মার্কস আসবে, ঠিক আছে, 15 চলে আসতে পারে, কনফার্মলি 10 মার্কস আসছে এখান থেকে অঙ্ক, শিখিয়ে দেবো অঙ্ক। এইচএসে যেরকম বাচ্চা অঙ্ক ওরকম অঙ্ক থাকবে না, এখানে সব মেনলি অ্যালজেব্রিক অঙ্ক থাকবে, অ্যালজেব্রা করতে হবে, সব অ্যালজেব্রা করতে হবে, ঠিক, মিসিং টাইপের অঙ্ক থাকবে। হয়ে গেল বোনাস প্রিমিয়াম প্ল্যান। পিস রেট নিয়ে, পিস রেট দু রকম, একটা স্টেট হয় আর একটা ডিফারেন্সিয়াল হয়, একটা স্টেট পিস রেট, একটা ডিফারেন্সিয়াল পিস রেট। ডিফারেন্সিয়াল পিস রেট নিয়ে দুজন ভদ্রলোক খুব ইম্পর্টেন্ট ছিল, একটা হচ্ছে এফডব্লিউ টেলর
আর একটা হচ্ছে মেরিক। একটা টেলর একটা মেরিক। টেলর তো পুরো পড়েছিস। কি টেলর কে ছিল? ফাদার অফ কি ছিল বল, মনে আছে কারোর? ফাদার অফ কোন ম্যানেজমেন্ট? সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আরে ওই লোকই, আলাদা লোক না। ওই এফডব্লিউ টেলরই ডিফারেন্সিয়াল পিস সেট নিয়ে দুজন আলোচনা করেছিল, একটা টেলর আর একটা হচ্ছে মেরিক। একটা টেলর একটা মেরিক, ঠিক আছে? টেলর আর মেরিক। টেলর আগের বছর লাস্ট ইয়ারে পরীক্ষায় অনার্সের পেপারে আমি দেখেছিলাম টেলরের অঙ্ক দিয়েছিল, মানে সত্যি এত সোজা অঙ্ক টেলর, আমি ভাবি ক্লাস 12-এরই অঙ্ক। ও 12-এর অঙ্ক দিয়ে দিয়েছিল গ্র্যাজুয়েশনে, টেলরের অঙ্ক দিয়েছিল, একদম 12-এর অঙ্ক তুলে দিয়েছে, বই থেকে ছাপা অঙ্ক, ঠিক আছে? তো একটা সময় ছিল, তোরা তো সিসিএফ পড়ছিস, সিসিএফ এর আগে সিবিসিএল যে কোশ্চেন প্যাটার্ন ছিল, ওখানে লেবারের অঙ্ক মারাত্মক হার্ড অঙ্ক আসতো, খুবই হার্ড আসতো, মানে সিএ লেভেল বা সিএমএ লেভেলের অঙ্ক আসতো। এখন তো দেখছি এইচএস লেভেলের অঙ্ক আসছে, মানে লেভেলটা অনেক নামিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এক একটা করে দেখছি, দেখ সব জায়গা একটা করে দেখ। টাইম রেট সিস্টেম, তোকে প্রথমে কি বললাম? ওয়ার্কারদের ওয়েজেস পেমেন্ট করার জন্য অনেকগুলো মেথড ছিল। কি কি মেথড ছিল মনে নেই, আমি আবার দেখাবো। টাইম রেট সিস্টেম ছিল, একটা টাইম রেট ছিল, একটা কি ছিল বল, পিস রেট ছিল, ঠিক আছে? একটা কি ছিল বল, প্রিমিয়াম বোনাস স্কিম ছিল, দেখেন প্রিমিয়াম বোনাস স্কিম ছিল। এগুলো সব একটা করে ডিসকাশন করবো, এগুলো সব ফর্মুলা, এগুলো তো কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু পুরো ফর্মুলা বেস, এগুলো সব কটার ফর্মুলা সব মনে রাখতে হবে, কিন্তু আমি মনে রাখার টেকনিক দিয়ে দেবো। মনে রাখার টেকনিক আছে আমার কাছে, সেই টেকনিকটা আমি তোকে বলে দেবো। একটা টাইম রেট সিস্টেম বলেছিলাম, একটা পিস রেট বলেছিলাম, একটা কম্বিনেশন অফ টাইম অ্যান্ড পিস রেট, একটা হচ্ছে বোনাস, চারটে। এখন আমি তোকে আলোচনা করছি টাইম রেট। টাইম রেটে ওয়েজেস বের করার ফর্মুলা সবচেয়ে সোজা। আরে কিচ্ছু না, আজকে ধর আমি ফ্যাক্টরিতে জবে ঢুকেছি, কাজে ঢুকেছি, তাহলে আমি কতটা সময় কাজ করেছি? আমি ফ্যাক্টরিতে আমি 8 ঘন্টা কাজ করেছি। আমাকে ফ্যাক্টরি বলছে তোমাকে 1 ঘন্টা কাজ করলে 5 টাকা দেবো, টোটাল কত টাকা দেবে? 1 ঘন্টায় 5 দিচ্ছে, তাহলে 8 ঘন্টায় কত দেবে? 40 অঙ্ক শেষ, এই তো ফর্মুলা। এবার তুই ফর্মুলাকে তুই নিজের মতন করে লেখ, হয়ে গেল অ্যান্সার। এর ফর্মুলা কোনো মুখস্থ করতে হয় না। টাইম রেট দুটো হয়, একটা অর্ডিনারি হয়, একটা গ্র্যাজুয়েটেড হয়, ঠিক আছে? তো অর্ডিনারিটাই তুই মনে রাখ। এই দেখ কি বলেছে, টাইম রেট সিস্টেম ইজ আ মেথড of wage payment in which worker are paid on the basis of time spent on production work. তুই কোম্পানিতে কোনো একটা প্রোডাকশন করছিস, প্রোডাকশন করতে তুই যতটা সময় স্পেন্ড করেছিস তার জন্য তোকে পেমেন্ট করা হবে। যতটা সময় তুই স্পেন্ড করেছিস, তুই 10 ঘন্টা স্পেন্ড করলি, 10 ঘন্টা পেমেন্ট করলি। তো 10 ঘন্টা স্পেন্ড করলি, এক ঘন্টায় দিচ্ছে 5 করে, তাহলে কত দেবে? 50 দেবে। এটাই বলেছে। অর্ডিনারি টাইম রেট সিস্টেম কি বলেছে দেখ, আমি তোকে যে কথাটা বললাম বাদ দে, এই তো ফর্মুলা দেখতে হবে, ফর্মুলা দিকে তাকাবি না, দেখ অঙ্কর দিকে তাকা, ফর্মুলা বাদ দে। কি বলেছে? ফ্যাক্টরিতে তুই 10 ঘন্টা কাজ করেছিস, 10 ঘন্টা কাজ করি, তোকে 1 ঘন্টা দেবে 75, তুই কত টাকা নিয়ে আসবি বাড়িতে? 1 ঘন্টায় 75 নিয়ে আসবি, 1 ঘন্টাতে 75 পাবি, তাহলে 10 ঘন্টায় কত নিয়ে আসবি বল? 750, বাস অ্যান্সার হয়ে গেল। 750 তোর অ্যান্সার। বলি স্যার ফর্মুলা, আরে তুই লেখ না, এটা ইন্টু এটা করে দে, ফর্মুলা হয়ে গেল, তৈরি হয়ে গেল ফর্মুলা। কি ছিল ফর্মুলা? ওয়ার্কিং টাইম ইন্টু ওয়েজ রেট। হ্যাঁ, এখানে হয়তো ওরা লেখেনি, ওরা অন্য নাম লিখেছে, আর নাম তো যা খুশি লিখতে পারে। দেখ ওরা কি লিখেছে, ওরা টাইম স্পেন্ড ইন্টু রেট অফ ওয়েজেস, একই জিনিস। টাইম স্পেন্ড মানে কতটা টাইম স্পেন্ড করেছিস ইন্টু রেট অফ ওয়েজেস, বুঝতে গেল? এই ফিচার্স অ্যাডভান্টেজ তোদের কিচ্ছু দরকার, তোদের টোটালি অঙ্ক দেবে, এগুলো জানার দরকার নেই, এগুলো তোর এইটা হচ্ছে আজকে এর উপর অঙ্ক করাবো। ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম, ঠিক আছে? না এটা না, ওটা তো ডিফারেন্সিয়াল পিস সেট করবে। ডিফারেন্সিয়াল টাইম রেট কি বলছে? ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম হচ্ছে একটা মেথড অফ ওয়েজ পেমেন্ট ইন হুইচ ওয়ার্কার আর পেড ডিফারেন্ট টাইম রেটস। টাইম রেটটা ডিফারেন্ট হবে অ্যাকর্ডিং টু এফিসিয়েন্সি লেভেল। এফিসিয়েন্সি লেভেলের উপর এটা ফিক্সড হবে। মোর এফিসিয়েন্ট ওয়ার্কার, আমি আগেই বলেছি, কোম্পানি যে সমস্ত ওয়ার্কার যত বেশি এফিসিয়েন্ট তাকে বেশি পেমেন্ট, যে কম এফিসিয়েন্ট তাকে কম পেমেন্ট। তো সিম্পল ব্যাপার। এটা একটা দিয়েছি দেখ, এফিসিয়েন্সি লেভেল আর ওয়েজ রেট। তোমার যদি এফিসিয়েন্সি লেভেল যদি 80% দেখাতে পারো, তাহলে তোমাকে নর্মাল টাকা দেবো, নর্মাল রেট। তোমার এফিসিয়েন্সি যদি 80 থেকে 100 এর মধ্যে থাকে, তখন 10% এক্সট্রা দেবো। তোমার এফিসিয়েন্সি লেভেল যদি 100 থেকে 120 এর মধ্যে থাকে, তখন 20% এক্সট্রা দেবো। আর 120 বেশি হলে তখন 30% এক্সট্রা দেবো। একটা অঙ্ক দেয়, এই হচ্ছে অঙ্ক। সাপোজ রেট বলছে 100 টাকা করে, তুই এফিসিয়েন্সি লেভেল দেখি কত, 75, তুই 75% দেবে। 75% তোর এফিসিয়েন্সি লেভেল, তাহলে কি কত কত অব্দি দেবে বলেছিল? 80%। 80% অব্দি নর্মাল হয়ে গেল।
90%, 80 থেকে 100 হলে 10% এক্সট্রা দেবে, 10% এক্সট্রা। তারপর 110 হলে কত দেবে? দেখেন দেখ, 100 থেকে 120 হলে 20% এক্সট্রা, 100 থেকে 120, আর 120-এর উপরে 30% এক্সট্রা। বাস এটা সিম্পল। এই অঙ্ক বইতে নেই, বইতে এটা যে কনসেপ্টের জন্য বইতে নেই এই অঙ্ক, তোর অত পেশার নেওয়ার দরকার নেই, আসবে না, ঠিক আছে? তো নলেজ পারপাসের জন্য এগুলো বলে দিচ্ছি। মেন তোর এই চ্যাপ্টারে আসবে কি আমি তোকে বলে দিচ্ছি, এখনো বলে দিচ্ছি, আসবে টেলর, মেরিক, হেলসের 1, এই হচ্ছে নিয়ে তোর 20 থেকে 25 মার্কস আসবে। ইংলিশটা কোথায়? এই যে ইংলিশটা করবো যে পিস রেট। প্রথমে কি লিখেছিলাম? টাইম রেট, তারপরে কি লিখেছিলাম? পিস রেট। পিস সেট দু রকমের হয়, একটা স্টেট পিস সেট হয়, একটা ডিফারেন্সিয়াল পিস সেট হয়। একটা স্টেট হয়, একটা ডিফারেন্সিয়াল হয়। স্টেট পিস সেট, স্টেট পিস সেট ব্যাপারটা কি সিম্পল ব্যাপার, কিছুই না। তুই কতগুলো ইউনিট তৈরি করেছিস, কতগুলো ইউনিট তৈরি করেছিস, কিন্তু এক একটা ইউনিটের দাম কত, একটা অঙ্ক দেখ, ফর্মুলা মনে থাকবে। তুই ধর একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেছিস, তুই 150টা পেন তৈরি করে দিয়েছিস, এবং এক একটা পেন তৈরি করার জন্য তোকে 4 টাকা করে দিচ্ছে, তুই কত টাকা বাড়ি নিয়ে এসছিস? বুঝতে পারছিস কত টাকা বাড়িতে নিয়ে এসছিস? তুই ফ্যাক্টরিতে কাজ করতে গেছিস, কাজ করে তুই 150খানা ধর কোনো একটা প্রোডাক্ট, মানে ধর পেন, তুই 150টা পেন তৈরি করেছিস। এক একটা পেন তৈরি করার জন্য তুই কত করে দিচ্ছে? 4 টাকা করে দিচ্ছে। টোটাল কত টাকা নিয়ে আসছিস? 600 হয়ে গেল। এই দেখ অ্যান্সার তাই করেছে। এবার ডিফারেন্সিয়াল পিস সেট, ডিফারেন্সিয়াল পিস সেটটা কি হবে এটাই বলছি। ডিফারেন্সিয়াল পিস সেটটা কি? এই ডিফারেন্সিয়াল পিস সেট নিয়ে টেলর আর মেরিক দুজন মিলে আলোচনা করেছিল। দেখ, প্রথমে করবো টেলর ডিফারেন্সিয়াল পিস সেট। বলছে টেলর ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম ইজ আ ওয়েজ পেমেন্ট অফ ডেভেলপ। কে ডেভেলপ করেছিল? এই ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম নিয়ে দুজন ডেভেলপ করেছিল, টেলর, একজন মেরিক, ঠিক আছে? তাই লিখেছে টেলর ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম, কে ডেভেলপ করেছিল? এফ.ডব্লিউ. টেলর, যাকে কিনা বলি আমরা ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আন্ডার দিস সিস্টেম ওয়ার্কার্স আর পেড ডিফারেন্ট পিস রেট। টেলর কি বলেছিল? টেলর কি অবজার্ভ করেছিল? টেলর কি অবজার্ভ করেছিল জানিস? টেলর অবজার্ভ করেছিল যে ওয়ার্কার যত বেশি এফিশিয়েন্ট, যে ওয়ার্কার যত বেশি এফিশিয়েন্ট তাকে আমি রিওয়ার্ড দেব। টেলর কি বলেছিল? যে ওয়ার্কার যত বেশি এফিশিয়েন্ট তাকে আমি রিওয়ার্ড দেব, রিওয়ার্ড। যে ওয়ার্কার যত বেশি ইনএফিশিয়েন্ট, কাজে ফাঁকি মারে, তাকে আমি পানিশ করবো। পানিশ মানে এখানে জেল ফেল দেবে না, জেলে ঢোকাবে না, জেলে ঢোকাবে না। রিওয়ার্ড দেবে মানে ওর যা পাওয়ার কথা ওকে 20% এক্সট্রা দেবে রিওয়ার্ড, আর পানিশ কত? ওর যা পাওয়ার কথা 20% কম দেবে। এটাই বলেছিল টেলর, এটাই টেলর বলেছে। ফর্মুলা মুখস্থ হয়ে গেলে, এখানেই ফর্মুলা, এটাই ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। টেলর এই কথাই বলেছে, টেলর এই কথাই বলেছে। এই দেখ ভালো করে পড়। টেলর বিলিভ দ্যাট ওয়ার্কার পারফর্মিং বিলো দ্য স্ট্যান্ডার্ড লেভেল, মানে ওকে যে লেভেলে কাজ করতে বলে ও যে তার চেয়ে কম কাজ করে, তোকে বলেছি ভাই তুই 100টা পেন তৈরি করে দিবি, তুই 80টা করেছিস, কম কাজ করেছিস, তোকে কম পেমেন্ট করব। তোকে 100টা করতে হবে, তুই 110টা করে দিয়েছিস টাইমের মধ্যে, তোকে আমি বেশি পেমেন্ট করব। এটাই বলেছে টেলর, আর কিছু বলেনি। বলছে টেলর বিলিভ দ্যাট ওয়ার্কার পারফর্মিং বিলো দ্য স্ট্যান্ডার্ড লেভেল শুড রিসিভ লোয়ার ওয়েজ রেট, while ওয়ার্কার মিটিং অর এক্সিডিং দ্য স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডটাকে যদি ক্রস করে যাস, ঠিক আছে, তোকে তোকে হাই পেমেন্ট করবে। কি বলেছে? প্রিন্সিপাল অফ দ্য সিস্টেম অ্যাকর্ডিং টু টেলর, ওয়ার্কার্স হুজ এফিসিয়েন্সি ইজ বিলো দ্য স্ট্যান্ডার্ড লেভেল, বিলো দ্য স্ট্যান্ডার্ড লেভেল, তখন লো দেবে। ধর আমি তোকে বলি একটা অঙ্ক আছে, অঙ্কে আমি আসছি, তোকে ধর একটা ফ্যাক্টরি কাজে ঢুকিস, তোকে বলছি তুমি ভাই 100টা পেন তৈরি করে দাও, এটাকে বলে স্ট্যান্ডার্ড। বেঞ্চমার্ক শুনেছি ছোট থেকে, বেঞ্চমার্ক। ধর তুই ধর এইচএস পরীক্ষা যখন দিয়েছিলি, ধর ঠিক করেছিলি না বিজনেস রিজে টার্গেট করেছিলি যে আমার 95 তুলতে হবে, এটাকে বলে স্ট্যান্ডার্ড, এটাকে বলে বেঞ্চমার্ক। 95 তো পাসনি, 95 তো পাসনি, কেউ 95 এর জায়গায় কেউ 85 পেয়েছে, আবার কেউ ধর পেয়েছে ধর 95 এ 98 99 পেয়ে গেছে। বেঞ্চমার্ক কাকে বলে? যেটা তুই স্ট্যান্ডার্ড ঠিক করে গোল সেট করে, গোল সেট করা, গোল সেট করে না আমাকে এটা তুলতে হবে, তেমনি কোম্পানি থেকে গোল সেট করে দিয়েছে ভাই 100টা করতে হবে, 100টা করতে হবে। কিন্তু ধর 100 করতে হয়, তুই 80টা করলি, তাহলে বল তুই বেশি করলি না কম করলি?
কম করলি তো। তাহলে টেলর কি বলেছে, ভাই তোমাকে যা বলেছে তুমি তার চেয়ে কম করেছো, তোমাকে আমি পানিশ করবো, মানে 20% কম পেমেন্ট করবো, এটাই বলেছে টেলর। তো বলছে বলছে ওয়ার্কার হুজ এফিসিয়েন্সি ইজ বিলো দ্য স্ট্যান্ডার্ড লেভেল রিসিভ লোয়ার পিস রেট, কম টাকা দেবে। ওয়ার্কার হুজ এফিসিয়েন্ট ইকুয়াল, তোকে 100টা করতে হবে, তুই 100টাই করে দিয়েছিস, বা তুই 110টা করে দিয়েছিস, তাহলে তুই তো যা বল তার চেয়ে বেশি করে দিয়েছিস, তাহলে তোকে কি দেওয়া হচ্ছে, রিওয়ার্ড দেওয়া হচ্ছে, রিওয়ার্ড। তাই বলছে হায়ার পিস রেট। এবার দেখ কি বলেছে এখানটায়, ফর্মুলাটা কি বলেছে, টেলরের কথা বলছে। লো এফিসিয়েন্সি, কোনো ওয়ার্কার যদি লো এফিসিয়েন্সি দেখায় তখন তাকে দেবে কত, 80%। মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার পেপারে নাও বলতে পারে, তোকে মনে রাখতে হবে কোনো ওয়ার্কার যদি লো এফিসিয়েন্সি দেখায় তখন তাকে 80% পেমেন্ট করবে, আর কোনো ওয়ার্কার যদি হাই এফিসিয়েন্সি দেখায় তখন তাকে কি পেমেন্ট করবে, 120 পেমেন্ট করবে। দেখ তাই লিখেছে, এই যে হাই এফিসিয়েন্সি ওয়ার্কারদের 120% পেমেন্ট করবে, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড ওয়ার্কারদের কি বলছে, 100%, 120% দেবে, 120% দেবে। আচ্ছা, ওয়েজেস আন্ডার টেলর সিস্টেম কি লিখেছে এখানে দেখ, ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে আসলো বিলো স্ট্যান্ডার্ড লো, অ্যাবাভ স্ট্যান্ডার্ড হাই, ঠিক আছে। অঙ্ক দেখ, চলে আয় অঙ্কে চলে আয়, তুই ইজিলি বুঝিয়ে যাবি তোরা। এদের একটা ছোট্ট একটা অঙ্ক রেখেছি, অঙ্কটা রেখেছি ভালো করে বুঝবো, এর মধ্যে অঙ্কটা করে দিয়েছি আমি এর মধ্যে, ঠিক আছে তো। সাপোজ স্ট্যান্ডার্ড প্রোডাকশন 100 ইউনিট, বুঝবি কিন্তু ভালো করে, ঠিক আছে। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে আগের বার, তো আসছে কিন্তু, তো কিন্তু দেখতে হবে, ঠিক আছে তো। তাহলে কি বললাম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তুই যে কোম্পানিতে কাজ করতে গেছিস, তোকে 100টা পেন তৈরি করতে হবে, 100টা ইউনিট, কোনো একটা প্রোডাক্ট 100 পিস করে দিতে বলেছে, ঠিক আছে। এবং ওই কোম্পানিতে লো কাজ করলে, মানে কম এফিসিয়েন্ট হলে তোমাকে এই টাকাটা দিচ্ছে, আর যদি তুমি বেশি কাজ করো তোমাকে এই টাকাটা দিচ্ছে, বুঝতে পারলি। ওয়ার্কার যদি কোম্পানিতে এফিসিয়েন্ট হয় তাকে এফিসিয়েন্ট হলে তাকে কত দেবে, 5 টাকা। এই যে টেলর দুটো কথা বলেছিল, একটা এফিসিয়েন্ট বলেছিল, টেলর দুটো ওয়ার্ড বলেছিল, একটা এফিসিয়েন্ট বলেছিল আর একটা ইনএফিসিয়েন্ট বলেছিল। এবার বুঝতে পারবি, এফিসিয়েন্টদের যারা কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা এফিসিয়েন্ট, তাদেরকে কি পেমেন্ট করবো, তাদেরকে হাই দেবো, হাই। যে সমস্ত ওয়ার্কাররা ইনএফিসিয়েন্ট তাদেরকে কি দেবো, লো পেমেন্ট করবো। এবার এই অঙ্কে হাই মানে কত, হাই মানে বল 5, হাই মানে 5, আর লো মানে কত, 4। টেলর কি বলেছিল তোকে মনে রাখতে হবে, টেলর কি কথাটা বলেছিল, টেলর সিম্পল কথা বলেছিল, বলছে দেখো ভাই, যে ওয়ার্কার এফিসিয়েন্ট তাকে আমি হাই পেমেন্ট করব, যে ওয়ার্কার ইনএফিসিয়েন্ট তাকে আমি লো পেমেন্ট করব, ঠিক আছে তো। অর্থাৎ যে ইনএফিসিয়েন্ট তাকে পানিশমেন্ট দেবো, আর যে এফিসিয়েন্ট তাকে আমি রিওয়ার্ড দেবো, এই কথাটা টেলর বলেছিল। স্যার এখানে হাই আর লো বলতে, হাই বলতে 120%, আর হচ্ছে লো বলতে 80%। তো দেখ এখানে তো পার্সেন্টের কথা বলেনি, তাহলে তুই বল, নিশ্চয়ই তোরা বলতে পারবি। ওয়ার্কার এ, একজন ওয়ার্কার ওয়ার্কার কি করেছে, কতগুলো পিস তৈরি করেছে, ওকে 100টা করতে বলেছে, দেখ ওকে 100টা করতে বলেছে, কিন্তু ও করেছে কতগুলো, বল 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 বল, এদিকে বোর্ডের দিকে তাকা, 100টা করতে বলেছিল 80টা করেছে, বল ও কি মানে যা বলেছিল সেটা করেছে, নাকি তার চেয়ে কম করেছে, নাকি বেশি করেছে, কম করেছে। তাহলে কম করলে একে কি বলবো, এফিসিয়েন্ট না ইনএফিসিয়েন্ট, ইনএফিসিয়েন্ট কত পার্সেন্ট দেবে, 80% দেবে। হ্যাঁ এখানেও 4 বললো, ঠিক আছে মানলাম, 80 ইউনিটস 4 করে 320। 80 কেন হলো স্যার, 80 কেন হলো, 100 কেন হলো না? আরে তোকে পেমেন্ট কি করবে, তোকে যেটা করতে বলেছে সেটার পেমেন্ট করবে, নাকি তুই যেটা করেছিস তার পেমেন্ট করবে, যেটা করেছিস তার পেমেন্ট করবে। তুই করেছিস কতগুলো, 80, তাই 80 ইন্টু 4 হয়ে গেল 320। ওয়ার্কার বি একই নিয়ম, তোকে দেবে কি 80 ইন্টু 5 400, নাকি এখানে কি বলতে দেখি তো, ওয়ার্কার বি, আচ্ছা ওয়ার্কার বিটা মানে আলাদা দিয়েছে, দেখ ওয়ার্কার বি কি বলেছে, তুই 120টা করেছিস, তাহলে 120টা করেছিস মানে কি, তোকে যেটা বলেছে তার চেয়ে বেশি করেছিস, তাহলে কি স্ট্যান্ডার্ড, অ্যাবাভ স্ট্যান্ডার্ড, মানে এফিসিয়েন্ট, আর এফিসিয়েন্ট মানে 5 টাকা, 120 ইন্টু 5, 600 টাকা। মেরিক
মেরিক কি বলেছে দেখ, টেলর যা কথাগুলো বলেছিল টেলরের কথাগুলোতে ম্যাচ করেনি, ম্যাচ খায়নি। মেরিক বলছে না, টেলর কি বলেছিল, যদি কোনো ওয়ার্কার যদি ইনএফিশিয়েন্ট হয় তাকে আমি প্রাইস কাটিং করব। টেলরের কত প্রাইস কাটিং মানে কত দেখতে পাচ্ছিস তো, কোনো ওয়ার্কার যদি ইনএফিশিয়েন্ট হয় তখন টেলর তাকে কি দিচ্ছিল, ফুল পেমেন্ট করছিল নাকি ফুল থেকে কমই দিচ্ছিল। মেরিক বলছে না, আমি এরকম কাজ করবো না। মেরিক বলছে না, মেরিক খুব ভালো লোক ছিল। মেরিক বলছে কোনো ওয়ার্কার যদি ইনএফিশিয়েন্ট হয় তাকেও আমি ফুল পেমেন্ট করবো। মেরিক কি বলেছিল জানিস তো, খুব সুন্দর কথা বলেছিল মেরিক। মেরিক বলেছিল, মেরিক বলেছিল আপ টু 83.33%। কোনো ওয়ার্কার যদি এত পার্সেন্ট কাজ করে, এত পার্সেন্ট এফিসিয়েন্ট দেখায়, ওকে আমি এনপিআর দেবো। এনপিআর এর ফুল ফর্ম নিশ্চয়ই তোরা ধরতে পারছিস না, আমি বলছি নর্মাল পিস রেট। কোনো ওয়ার্কার যদি এত পার্সেন্ট কাজ করে তাকে আমি এনপিআর দেবো। কোনো ওয়ার্কার যদি 83.33 থেকে 100% কাজ করে তাকে আমি 110% দেবো। 110% মানে 10% এক্সট্রা দেবো। আর কোনো ওয়ার্কার যদি অ্যাবাভ 100% করে, 100% এর বেশি করে, তখন আমি তাকে 120% দেবো। এইটা মেরিক বলেছিল, মেরিক এই কথাটা বলেছিল। টেলরের তুলনায় টেলর অতটা ভালো লাগেনি, মানে মানে নিষ্ঠুর টাইপের লোক ছিল, বাজে লোক ছিল। মেরিক অনেক ভালো। মেরিক দেখ কোনো প্রাইস কাটিং করেনি, প্রাইস কাটিং কোনো এফিসিয়েন্ট হোক বা ইনএফিসিয়েন্ট কোনো ম্যাটার করে না। ও ওখানে হাই পেমেন্ট করেছিল, ঠিকঠাক পেমেন্ট করেছিল। এই অঙ্কটা দেখ, একটা অঙ্ক বা দেখ, একটা অঙ্ক দেখ কি বলেছে, অঙ্ক দেখ, অঙ্কটা দেখ ভালো করে দেখ। অ্যাজিউম নর্মাল পিস রেট 10 টাকা করে পার পিস। নর্মাল পিসের কত করে বলছে, 10 টাকা, নর্মালি 10 টাকা করে দেবে। স্ট্যান্ডার্ড আউটপুট থেকে কতগুলো করতে বলেছিল, দেখ কতগুলো করতে বলেছিল না, 120টা করতে বলেছিল। কেস ওয়ান তুই কতগুলো করেছিস, 90টা করেছিস। এবার দেখ এখানে একটা কথা লিখে দিচ্ছি, উপরে লেখা আছে এফিসিয়েন্সি লেভেল। এফিসিয়েন্সি লেভেল এটা আমরা দুদিক থেকে করতে পারি, দুদিক থেকে। একটা হচ্ছে তোর টাইমের দিক থেকে করা যায়, আর একটা প্রোডাকশনের দিক থেকে করা যায়। একটা টাইমের দিক থেকে করা যায়, একটা প্রোডাকশনের দিক থেকে করা যায়। একটা টাইমের দিক থেকে করা যায়, একটা প্রোডাকশনের দিক থেকে, এটা বোঝে না কেন, আর টাইমের দিক থেকে করা যায়, একটা প্রোডাকশনের দিক থেকে করা যায়। ঠিক আছে, প্রোডাকশনের দিক থেকে এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি, অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইন্টু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। তো এটা না এখানটাতে করা আছে, আমি তোকে আলাদা জায়গায় দেখাচ্ছি। আচ্ছা তোকে একটা নর্মাল অঙ্ক দেখাচ্ছি, এটা বাদ দে, আমি অঙ্কটা করে দেখছি। তার আগে একটা অঙ্ক করা নেই এমন একটা অঙ্ক দেখাই, ওটা বেটার হবে। করা আছে তো অঙ্কটা, এখানে আমার কোশ্চেন টোকা আছে, মানে টুকলাম। ধর এই অঙ্কটা করবো, এক একটা করে করবো। এই অঙ্কটা করবো, খাতাও খুলতে পারিস তোরা প্রত্যেকে। এই অঙ্কটা করে দেবো, তুই পেজ নম্বর লিখে রাখতে পারিস, 52 পেজের এই অঙ্কটা করে দিচ্ছি। কি হচ্ছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ক্যালকুলেট আর্নিং অফ মিস্টার কেতু। ঠিক আছে, মিস্টার কেতু, ঠিক আছে, ফর আ উইক আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম। তাহলে খাতা খোল, প্রত্যেকে খাতা খোল।
পিসের অঙ্কের ফর্মুলা কি, মানে কতগুলো পিস করেছিস, কতগুলো পিস করেছিস ইনটু এক একটা পিসের দাম কত। তো কতগুলো পিস করেছিস এটাকে ইংলিশে কর, ট্রান্সলেট কর। কতগুলো পিস করেছিস কি বলবি, অ্যাকচুয়াল আউটপুট বলতে পারিস, বা তুই বলবি নাম্বার অফ ইউনিট প্রোডিউস বলতে পারিস। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। কতগুলো পিস করেছি এটাকে ইংলিশে বল, কতগুলো পিস করেছিস সেটাকে তুই লিখবি নাম্বার অফ ইউনিট প্রোডিউস, নাম্বার অফ ইউনিট প্রোডিউস, নাম্বার অফ ইউনিট প্রোডিউস ইনটু এক এক পিসের দাম কত, এক পিসের দাম কত। তো এক পিসের দামটাকে ইংলিশে করলে কি হবে, রেট পার আওয়ার হয়। কোন দিক থেকে রেট পার আওয়ার হয়, এক পিসের দাম কত, পিস পিস আওয়ার বলিনি, টাইম বলিনি, এক পিসের দাম কত, এক পিসের দাম কত ওটাকে ইংলিশে করলে হয় পিস রেট বা রেট পার পিস। ছোট করে লিখলে পিস রেট লিখতে পারিস বা রেট পার পিস, যেটা মন চায় সেটা লিখ। আমার মন চাইলো বেশি বড় লিখতে না, পিস রেট লিখ, ঠিক আছে। তা এটা হচ্ছে কিসের ফর্মুলা জানিস তো, এটা হচ্ছে পিস রেটের ফর্মুলা। কিন্তু আমাকে পিস রেট বের করতে হবে, বলেছে কি টেলর ডিফারেনশিয়াল পিস রেট। তাহলে এর আগে একটা বসিয়ে দে, ডিফারেনশিয়াল হয়ে গেল। কি বললাম বুঝতে পারলি তো, আগে শুধু ডিফারেনশিয়াল বসিয়ে দে। কি বললাম বুঝতে পারলি, কি বললাম, জাস্ট ডিফারেনশিয়াল বসিয়ে দে। আমাকে কি বলেছে, ডিফারেনশিয়াল পিস রেট, তাহলে কতগুলো পিস করেছি ইনটু ডিফারেনশিয়াল পিস রেট, বাস সিম্পল ফর্মুলা। ডিফারেনশিয়াল পিস রেট বললে ডিফারেনশিয়াল পিস রেট। আচ্ছা, এখানে একজন লোকই ছিল না, হ্যাঁ কেতু, শুধু একজনই ছিল কেতু। ওকে, তুই বল কেতু কতগুলো পিস করেছে, দেখ কোশ্চেনের দিকে তাকিয়ে বল না, কেউ যেন বল কেতু কতগুলো করেছে, বল দেখি এখানে এই কটা লাইনের মধ্যে কেতু কতগুলো করেছে, বল দেখি। 156, ভেরি গুড, 156 করেছে, লিখে দিলাম 156 কেতু করেছে। এবার বলবো ডিফারেনশিয়াল পিস রেট। সবার প্রথম তুই না পিস রেট বের কর। আমি তোকে কোশ্চেন দেখাচ্ছি, কোশ্চেনটা দেখ, দেখে বল পিস রেট কি কোশ্চেনে বলে দিয়েছে, বললে কত বলেছে। কোশ্চেন পেপার পড়ে বল পিস রেট কি বলে দিয়েছে, 24। আমি তো জানি তুই এই অ্যানসারটাই দিতে পারবি, এর চেয়ে বেশি অ্যানসার দিতে পারবি না, তাই তুই বললি পিস রেট। পিস রেট মানে কি, পিস রেট মানে কি বললাম, এক পিসের দাম। আর তুই কি বললি, এক ঘন্টার দাম। দুটো কি সেম জিনিস, সেম তো জিনিস নয়। পিস রেট মানে এক পিসের দাম, এটা একবার বুঝে গেলে আর কোনদিন ভয় লাগবে না, আর ভয় লাগবে না, ঠিক আছে তো। পিস রেটের দাম কত, এক পিসের দাম, এক পিসের দাম। বল, ও আমাকে বললো স্যার 24, বাট 24 কি, 24 কি লেখা আছে, কি লেখা 24 এটা, এক ঘন্টা। তাহলে দুটো কি ঠিক না, ঠিক না। তাহলে দেখ আমি তোকে দিচ্ছি সিম্পল, মানে ছোটবেলায় তোরা ওই তোর পড়েছিলি কি ইউনিটারি মেথড, পড়েছিলি না ইউনিটারি মেথড, বা তোরা যারা বেঙ্গলি মিডিয়াম পড়েছিলি ঐকিক নিয়ম পড়েছিলি, ওইটাই শিখবো আর কিছু। অনেকে ফর্মুলা মুখস্থ করে, আমার বেকার লাগে ফর্মুলা মুখস্থ করতে। দেখ 1 আওয়ার, 1 আওয়ার, এক ঘন্টায় তুই কত টাকা দেব, এক ঘন্টা কত, 24, এক ঘন্টায় এই টাকা। আর কি বলেছে, আচ্ছা কি জানো, কত মিনিটে এক ঘন্টা হয়, বাহ ঠিক বলে, 60 মিনিটে এক ঘন্টা। তাহলে কত সেকেন্ডে এক ঘন্টা হয়, কি 3660। এটা জেনে রাখবি, কারণ আমি হাসার কোশ্চেন করলাম না, কারণ এরপরে হয়তো আজকে পারলি না, পরের দিন পাবি, শিওর পাবি। তোকে তখন জিজ্ঞাসা করবো কত সেকেন্ডে এক ঘন্টা হয়, কারণ একবার এসেছিল পরীক্ষা, একবার না অনেকবারই এসেছিল, মানে কত সেকেন্ডে এক ঘন্টা হয় এটা পরীক্ষায় আসেনি, মানে তোকে জানতে হবে। যেমন এখানে কি দেখতে পাচ্ছি, আমি কেন বললাম জানিস তো, দেখ এখানে কি বলেছে, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 20 মিনিটস। মানে কি ভালো করে শোন, কোম্পানি থেকে তোকে বলে দিয়েছে যে দেখো ওয়ার্কার, তোমরা কাজ করতে এসেছো, কাজ করো, ভালো মতন কাজ করো, একটা করার জন্য তোমাকে আমি এতটা সময় অ্যালট করলাম, এক পিস করার জন্য তোমাকে 20 মিনিটস অ্যালাউ করলাম, ঠিক আছে। তাহলে 20 মিনিট দেখতে, যেটা বলছিলাম যে এটা পিস রেটটা বের করে, তো এখানে করতে হবে ওয়ার্কিংস করে পিস রেটটা বের করতে, পিস রেট লেখ, পিস রেট বের কর, পিস রেট। পিস রেট বের করার ফর্মুলাটা কি বললাম, এটা হচ্ছে রেট পার আওয়ার, রেট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তাহলে আমাদের অঙ্কে রেট পার আওয়ার কত বলেছিল, কোশ্চেন দেখতে পাচ্ছি 24, লিখে দাও এখানে 24। ইউনিট পার আওয়ার কত, ইউনিট পার আওয়ার এখানে বলেছিল একটা করার জন্য তাকে 20 মিনিট অ্যালাউ করে, আর কত মিনিট, এক ঘন্টা 60 মিনিটে। তাহলে আমাকে ঘন্টায় কতগুলো অ্যালাউ করে সেটা জানতে হবে, ঘন্টায় কতগুলো। তাহলে 20 মিনিটে একটা করলে ঘন্টায় 3টে, 60 মিনিটে এক ঘন্টা হয়।
তাহলে এটা হলো অ্যান্সার হলো 8, পিস রেট হলো 8। ঠিক আছে, এইবার দেখ ভালো করে বুঝবি, কিন্তু ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা দেখ কি বলেছে এখানে, অ্যাকচুয়াল আউটপুট কি বলেছে, অ্যাকচুয়াল আউটপুট 156। ভালো করে বুঝবি কিন্তু অ্যাকচুয়াল আউটপুট কত, 156। ঠিক আছে, অ্যাকচুয়াল আউটপুট 156। আর স্ট্যান্ডার্ড আউটপুট কত, স্ট্যান্ডার্ড কত বলেছে, 1 ঘন্টায় কত বের করলাম বলতো, স্ট্যান্ডার্ড 1 ঘন্টায় কত, হ্যাঁ 1 ঘন্টায় 3টে। এইবার খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবি, এটা খুব মিস্টেক করে অনেকে। এই যে অ্যাকচুয়াল যে দিয়েছে না, অ্যাকচুয়াল কিসে বলেছে, পার উইক, সপ্তাহে বলেছে, অ্যাকচুয়াল বলেছে সপ্তাহে, তাহলে স্ট্যান্ডার্ডটাও সপ্তাহে বের করতে হবে, তাই তো। তাহলে তোকে মাথায় রাখতে হবে ভালো করে, সুন্দর করে এখানে লেখ স্ট্যান্ডার্ড আউটপুট, লেখ স্ট্যান্ডার্ড আউটপুট পার উইক, স্ট্যান্ডার্ড আউটপুট পার উইক, সপ্তাহে কত, তাই তো। কিন্তু এখানে কি বলেছে বল, 1 ঘন্টায় কটা, 1 ঘন্টায় 3টে। জাস্ট একটু বুঝে নে, রাফটা বুঝে নে, 1 ঘন্টায় 3টে। তাহলে একদিনে কত ঘন্টা কাজ হয় কোম্পানিতে জানিস, 8 আওয়ার্স। তাহলে 1 ঘন্টায় 3টে হয়, তাহলে 8 ঘন্টায় কটা হবে, বলে দিয়েছে। ও আচ্ছা, ওয়ার্কিং আওয়ার্স, আমি তো ব্রেন খাটিয়ে করলাম, এটা ওয়ার্কিং আওয়ার্স বলে দিয়েছে 48। তাহলে তুই বল না, 7 দিনের মধ্যে একদিন ছুটি, 6 দিন কাজ হচ্ছে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হয়, তাহলে কত কাজ হচ্ছে, 48 ঘন্টা। আমি এটা বের করে দিলাম, বাট এখানে বলে দিয়েছিল 48। তোকে এত ব্রেন খাটাতে হলো, এখানে অনেক কিছু আমরা ভেঙে করলাম, দরকারই ছিল না। কি বলেছে স্ট্যান্ডার্ডটা, কি বলেছে স্ট্যান্ডার্ড, 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় 3টে, তাই তো। আর সপ্তাহে কত ঘন্টা কাজ হয়, 48 ঘন্টা, তাহলে কত হবে, 3 × 48, 144। তাহলে স্ট্যান্ডার্ড আউটপুট পার উইক কত হবে, এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই, এটা বোঝানোর জন্য বলেছিলাম। তাহলে কত হবে, 48 × 3, 48 × 3 কত, 144 ইউনিটস। যেটা সবাই ম্যাক্সিমাম ভুল করে, এই জায়গাটা খেয়াল করতে, বারবার বলছি কোনোদিন ভুল হবে না। অ্যাকচুয়ালটা কি বলছে, অ্যাকচুয়াল কিসে বলেছে, এটা খুব জরুরি। পরের দিনের ক্লাসে অঙ্কগুলো তুই বুঝতে পারবি ভালো করে, কারণ আজকে তো প্রথমে থিওরি পড়াইলে অনেক সময় নষ্ট হয়ে গেল, কিন্তু মেইনলি পরের ক্লাসে অঙ্ক হবে, ভালো করে দেখবি অ্যাকচুয়ালটা কিসে বলেছে, এখানে ভালো করে দেখ, পার উইক, স্ট্যান্ডার্ড পার উইকে করতে হবে। এটা না করলে হবে না, অ্যাকচুয়াল যে পার উইকে করলি, স্ট্যান্ডার্ড ঘন্টায় করলি, অ্যানসার কোনদিন আসবে না। দুটোকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়াল যেহেতু পার উইকে দিয়েছে, তাহলে স্ট্যান্ডার্ড পার উইকে নিতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড কত, 1 ঘন্টা কত ছিল বল, 3টে। তাহলে 1 ঘন্টা 3টে হলে উইক মানে কত ঘন্টা, 48। তাহলে 48 × 3 করলে কত, 144। এবার তুই বল, তোকে 144 করতে বলেছে, তুই করেছিস কত, 156। বেশি করেছিস না কম করেছিস বল, তাহলে কি বলবি, এটাকে কি বলবো, ওয়ার্কার এফিশিয়েন্ট নাকি ইনএফিশিয়েন্ট, এফিশিয়েন্ট, ওয়ার্কার কিন্তু এফিশিয়েন্ট, তাই তো। তাহলে এখানে কি লিখবো, ওয়ার্কার ইজ এফিশিয়েন্ট, ওয়ার্কার ইজ এফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে কি দেবে, ওকে কি করব, ওকে রিওয়ার্ড দেবে, ওকে কি দেবে, রিওয়ার্ড দেবে। রিওয়ার্ড মানে কত দেবে বল, 120% অফ পিস রেট, 120% অফ পিস রেট। তাহলে 120% অফ পিস রেট কত দিলাম, ওকে পিস রেট 8 এর 120% পড় 9.6, 9.6, 9.6। ঠিক আছে, তাহলে লেখ, এটা অ্যানসার লেখ, 156 এর সঙ্গে 9.6 গুণ করো।
9.6 গুণ করো কত হচ্ছে 149.7.6 149.7.6 তাহলে তুই বুঝতে পারলি এই অঙ্কটা? বুঝতে পারলি অঙ্কটা? এই হচ্ছে অঙ্কটা ছিল। এরকমই অঙ্ক আমাদের আস্তে আস্তে হবে, প্রচুর অঙ্ক আছে। আমি পরের ক্লাসে টেলরের অঙ্ক করিয়ে প্রচুর অঙ্ক 25-30টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? এটাই তো করলাম না আমরা 48-20 ওই একই অঙ্ক বারবার একই অঙ্ক টোকা আছে, তো দরকার নেই, এটা তো করার দরকার নেই। একই অঙ্ক, সেম অঙ্ক রয়েছে, নামটা চেঞ্জ করা আছে। এই অঙ্কটা একই অঙ্ক, দরকার নেই। লাস্ট অঙ্ক দেখে এটা মেরিকের অঙ্কটা দেখে নে। এটা মেরিকের অঙ্ক দেখে নে। তো সবার প্রথম অঙ্ক করতে গেলে কি করতে হবে? একই ফর্মুলা এখানে যে করে দিই ছোট করে, ওয়েজেস ইকুয়াল টু, কি বলেছিলাম? ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট, আগের মতন অ্যাকচুয়াল আউটপুট ইনটু ডিফারেন্সিয়াল পিস রেট, ইনটু ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল আউটপুট এন্ড ডিফারেন্সিয়াল পিস রেট। লাস্ট যে অঙ্কটা করলাম আচ্ছা বাদ দে, কত ওয়ার্কার ছিল? 4টে ওয়ার্কার, এ বি সি ডি। এ কতগুলো তৈরি করেছে বল দেখি, কে বলবি? এ কটা তৈরি করেছে? 70। এই যে 70 90 70 90 65 110, ঠিক আছে? ডিফারেন্সিয়াল পিস রেট দেখ ভালো করে, দেখ পিস রেটটা বের করে নে এখানে। আচ্ছা বলতো, কেউ বলতে পারবে এখানে, কে বলতে পারবে বলতো পিস রেট দিয়েছে কোশ্চেন? পিস রেট কি দিয়েছে নাকি বের করতে হবে বলতো? পিস রেট বার করতে হবে তো। দেখি পিস রেট বের করার ফর্মুলা কি? এইমাত্র করলাম, কোথায় করব? পিস রেট এখানে করি। পিস রেট ফর্মুলা কি? উপরে হবে রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। দেখো রেট পার আওয়ার কত বলেছিল? রেট পার আওয়ার 5, রেট পার আওয়ার 5, আর ইউনিট পার আওয়ার কত বলছে? এই দেখো 10, 5/10 কত হচ্ছে? 0.5, ঠিক আছে? 0.5। তাহলে ডিফারেন্সিয়াল পিস রেট 0.5 0.5 0.5 0.5। আর শেষ হয়নি কিন্তু, এখনো শেষ হয়নি কিন্তু। এইবার মেরিক কি বলেছিল? এফিসিয়েন্সি লেভেল। মনে পড়ছে মেরিক কি বলেছিল? এফিসিয়েন্সি লেভেল। এই দেখ এখানটা করে দিই আমি, লাইক এফিসিয়েন্সি লেভেল বের কর। এফিসিয়েন্সি লেভেল, লাইক এফিসিয়েন্সি লেভেল কি ছিল ফর্মুলা? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, লাইক অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। A B C D অ্যাকচুয়াল প্রোডাকশন কত লিখে দেখ? 70 90 65 110, 70 90 65 আর 110। দেখ এখানে দেখ অ্যাকচুয়াল প্রোডাকশন লিখে দাও। স্ট্যান্ডার্ড কত বলে? স্ট্যান্ডার্ড 1 ঘন্টায় কটা করতে বলি? বলে 1 ঘন্টায় কটা? 10টা। 1 ঘন্টায় 10টা। কিন্তু প্রশ্ন হলো এখানে কত ঘন্টা কাজ হয়েছে? 1 ঘন্টায়, এই যে এখানে দেখতে পাচ্ছিস তো, 1 ঘন্টায় 10টা, তাহলে 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার কত হবে? 80। স্ট্যান্ডার্ড হবে 80 করে, সবকটা 80 হবে, সবকটা 80, 70/80 90/80 65/80 110/8 100 100 100 100 মাল্টিপ্লাই করতে কত হচ্ছে? 87.5। কোনটা কত প্রথমটা? 87.5। 87.5, তারপর 112.5। 112.5, তারপর বল 81.25। 81.25, তারপর 137.5। 1.25। 37.5। মেরিক কি বলেছিল? কোন ওয়ার্কার যদি 83% এফিসিয়েন্ট দেখায় তাকে এনপিআর দেব, অর্থাৎ একে দেব এনপিআর, এনপিআর কত ছিল? 50 পয়সা, এই তো 50 পয়সা ছিল তো। আচ্ছা মেরিক বলেছিল 83 থেকে 100 দেখালে কত দেব? 100
10%, 110%, তাহলে এখানে দেবো কি NPR মানে 0.5 এর উপর 110% কত হয় জানিস? 0.6। আচ্ছা মেডিক বলেছিল যদি কেউ যদি 100 এর বেশি দেখায়, তাই তো, তাই কত দেবো? 120%। তাহলে এখানে দেবো 0.5 এর উপর 120%। এটা 0.6 হবে না, এটা 0.55 হবে, এটা 0.55 হবে। দেখো 0.55 ছিল না, এটা 0.6 হবে। আর এটাও 120% দেবো, 0.5 এর উপর 120% মানে 0.6। 55656 প্রথমটা কত ছিল দেখতো? 0.55, তারপর 0.6, তারপরটা 0.5, 0.5 দেওয়া 0.6, 0.5 দেওয়া 0.6 শেষ করে দেখুন অঙ্ক শেষ। বুঝেছিস? ক্যালকুলেট করে বল কত কত হবে। কোনটা বল? 0.5 কেন হলো যদি কেন 0.5 হলো? এই দেখ 81.25, 83 এর মধ্যে। হ্যাঁ বল কত কত হচ্ছে? কত? 38.5, তারপরটা 54, তারপরটা হ্যাঁ হ্যাঁ 32.5, তারপরটা 66, এই যে এই অঙ্ক করতে গেলে না স্টেপ আছে, স্টেপগুলো বলি খুব সোজা অঙ্ক। প্রথমে না ফর্মুলা লিখবি, ফর্মুলা প্রথমে সবার ফার্স্ট ফর্মুলা লিখবি, তারপর সেকেন্ড কি করবি? পিস রেট বের করবি। রেটটা খুব জরুরি, রেট বের করবি আগে, পিস রেট। তাহলে কি করে প্রথম স্টেপ করবি কি? ফর্মুলা লিখবি, সেকেন্ড স্টেপে পিস রেট বের করবি। তোর পরীক্ষায় তুই অনার্স পড়িস বা জেনারেল পড়, তোকে পিস রেট বলে দেবে না, তোকে বের করতে হবে। ইভেন আমাদের ক্লাস 12 এ বের করতে হয়, তোকে বের করতেই হবে পিস রেট। পিস রেট বের ফর্মুলা কি? রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার। দুটো হয়ে গেল। 3 নম্বরে এফিসিয়েন্সি লেভেল বের করবি। ব্যাস, পরের দিন অঙ্ক করো, প্রচুর অঙ্ক করো। পরের দিন কিন্তু আমি কোনো হেলথ সেন্টারে যাবো না, পরের দিন পিস রেটের উপরে 2 ঘন্টার ক্লাস দাও। পিস রেট, পুরো পিস রেটের অঙ্ক, প্রচুর অঙ্ক করো, প্রচুর অঙ্ক, ঠিক আছে? প্রচুর অঙ্ক করো। ক্লাস পরের ক্লাসটা খুব সুন্দরভাবে করাবো। আজকে কি ইয়ে দাও বৃহস্পতিবার দিন পিস রেটের উপর প্রচুর অঙ্ক করাবো, প্রতিটা অঙ্ক করাবো। যতগুলো অঙ্ক আছে যতক্ষণ না তোর মাথায় ঢুকবে ততক্ষণ করাতেই থাকবো, বুঝতে পারলি তো? কিছু নেই, সোজা অঙ্ক, জাস্ট এইটুকু দেখে আসিস। তারপর দিন দিয়ে আমি কিন্তু পিস রেট অঙ্কগুলো করাবো। কি বললাম বলতে পারলি? পরের দিন পিস রেট অঙ্কগুলো করাবো। আজকে যা দেখলি একবার একটু দেখে নিস, থিওরিগুলো একবার দেখলি। আমি পরের দিন জাস্ট অঙ্ক, যে দুটো অঙ্ক করা, দুটো অঙ্ক দেখিস, ব্যাস দুটো অঙ্ক দেখিস। আর ফর্মুলা কি তোর বুঝতে অসুবিধা আমাকে বলিস, আমি বুঝিয়ে দেবো।